আসসালামু আলাইকুম। পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন মোহাম্মদ নাজিমুদ্দিন রচিত মার্ডার মিস্ট্রি কেউ কেউ কথা রাখে। আমরা ইতোমধ্যে বইটির ৩টি পর্ব প্রকাশ করেছি। মিলি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যে গল্প শুরু হয়েছিল তার প্রাইম সাসপেক্ট ইমতিয়াজ ইতোমধ্যে এস এম হায়দারদের হাতে ধরা পড়েছে। আজ চতুর্থ পর্বে আমরা দেখব রহস্যের কুলকিনারা কতটুকু করা যায়। ভেবেছিলাম ইমতিয়াজকে থানায় নিয়ে আসার পর হায়দার ভাই তার উপরে চড়াও হবেন, কিন্তু দেখা গেল তিনি একদম শান্ত হয়ে গেলেন। ব্যাপারটা আমার কাছে অস্বাভাবিক বলেই মনে হলো। থানায় লকআপের পাশে একটা খালি ঘর, ওটাকেই আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করি। ইমতিয়াজকে ওই ঘরে বসিয়ে রেখে হায়দার ভাই আমাকে নিয়ে বাইরে চলে এলেন। আমি নিজের পকেট থেকে একটা সিগারেট বের করে তার দিকে বাড়িয়ে দিলে তিনি সেটা ধরিয়ে উদাস হয়ে টানতে লাগলেন। এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, কিছুক্ষণ পর ধোঁয়া ছেড়ে বললেন। আমিও একটা ধরিয়ে টান দিলাম। আমরা মোটামুটি নিশ্চিত খুনটা ওই করেছে, কিন্তু ওটা ওর মুখ থেকে বের করতে হবে। মাথা নেড়ে সায় দিলাম। এত সহজে মুখ খুলবে বলে তো মনে হয় না। কেউই সহজে মুখ খোলে না, খোলাতে হয়। উদাস হয়ে সিগারেটে টান দিতে দিতে বললেন এস এম হায়দার। আপনি টর্চার করবেন নাকি? আমি অবশ্য এর আগে একবারই হায়দার ভাইকে আসামি ধরে টর্চার করতে দেখেছি, তবে সেটার কারণ ছিল একদমই ভিন্ন। গত বছর সরকারের কড়া নিষেধ থাকা সত্ত্বেও আকালের সময় এক ব্যবসায়ী খাদ্যদ্রব্য স্টক করে রেখেছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এলে হায়দার ভাই হঠাৎ করে তার উপর চড়াও হন। নিজের বেল্ট খুলে আচ্ছা মতো পেটান লোকটিকে। আমরা দু তিনজন তাকে ধরে নিবৃত্ত করেছিলাম। পরে হায়দার ভাইয়ের কাছে যখন জানতে চেয়েছিলাম আচমকা তার এমন আচরণের কারণ, তখন তিনি বলেছিলেন এই ব্যবসায়ী সরকারি দলের স্থানীয় এক নেতা। ওর বিরুদ্ধে কোনো কেস করা যাবে না, করলেও লাভ নেই, কোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে আসবে। তাছাড়া একটু পরে যে দলের নেতারা ফোন করে ছেড়ে দিতে বলবে সেটা তিনি নিশ্চিত জানতেন। আদতে তাই হয়েছিল, সেজন্যই ছেড়ে দেবার আগে একটু ধোলাই করে দিয়েছিলেন। লম্বা করে ধোয়া গিলে মাথা দোলালেন তিনি। না, প্রথমে কিছুই করব না, কিন্তু ও যদি কোনো কিছু না বলে তখন? আমার দিকে তাকালেন। যখন যেটা করতে হবে সেটাই করব। আমি কিছু না বলে সিগারেটের দিকে নজর দিলাম। যেভাবেই হোক ওর কাছ থেকে কথা বের করতে হবে। ছেলেটা তো রাজনীতি করে, নেতারা ফোন করতে পারে। কোনো ফোনে কাজ হবে না, কথাটা বেশ জোর দিয়ে বললেন তিনি। যে ফোন করবে তাকে আমার স্পেশাল গালি খেতে হবে আজ। সিগারেট শেষ করে আমি আর হায়দার ভাই ঢুকলাম সেই ঘরে। ইমতিয়াজ চেয়ারে বসে আছে, চোখে মুখে ভড়কে যাবার লক্ষণ। আমাদের দেখে মুখ তুলে তাকালো সে। হায়দার ভাই তার সামনে দাঁড়িয়ে মুচকি হাসল। ওঠ, আদেশের সুরে বললেন তিনি। ঢোক গিলে আস্তে করে উঠে দাঁড়ালো আমাদের সন্দেহভাজন। ইমতিয়াজ যে চেয়ারে বসেছিল এতক্ষণে সেটাই বসে পড়লেন হায়দার ভাই। বসে আসামিকে বসার নির্দেশ দিলেন। ইমতিয়াজ আশেপাশে একটু তাকালো, ঘরে আর কোনো চেয়ার নেই। মাটিতে বস, হায়দার ভাই শীতল কণ্ঠে বললেন। ইমতিয়াজ মাটিতে বসে পড়ল চুপচাপ। তার চোখ মুখ দেখে মনে হলো অপমানিত বোধ করছে। আমি দাঁড়িয়ে রইলাম হায়দার ভাইয়ের পাশে। তোর নাম কি? ইমতিয়াজ সম্ভবত এমন প্রশ্ন আশা করেনি। ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে বলল, ইমতিয়াজ। একটু ঢোক গিলে নিল এবার। ইমতিয়াজ শফিক। কি করিস? অধৈর্য হয়ে উঠল সন্দেহভাজন। আমাকে ধরে এনেছেন কেন? আমি কি করেছি? হায়দার ভাইয়ের অভিব্যক্তি একটুও বদলাল না। নির্বিকার ভঙ্গিতে তিনি বললেন, কেন ধরে এনেছি সেটা তুই ভালো করেই জানিস। এখন যা জানতে চাইবো আমাকে বলবি। একটু থেমে আবার বললেন, কি করিস মানে? কাজকর্মের কথা বলছি। ঘন ঘন চোখের পাতা ফেলল ইমতিয়াজ। একটু সময় নিল প্রশ্নের জবাব দিতে। কিছু করি না। অবশেষে বেশ তিক্ততার সাথে বলল, থাকিস কোথায়? কাঁঠাল বাগানে। হারামির বাচ্চা, তাহলে দখল করা বাড়িতে থাকিস কেন? ইমতিয়াজ চুপ মেরে গেল। ইতর বদমাস নেতাদের সামসা লাঠিয়াল? কোনটা বলবো?
ইমতিয়াজ রেগেমেগে উঠল। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে আপনারা এখানে কেন ধরে এনেছেন? আমি কি করেছি? মুচকি হাসলেন হায়দার ভাই। জান্নাতুল ফেরদৌস মিলিকে চিনিস তো? সন্দেহভাজন দ্রুত ভেবে যেতে লাগলো। সে বুঝতে পারছে না কি বলবে। হায়দার ভাই তার চোখে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। এমন অন্তর্ভেদী দৃষ্টিতে বিদ্ধ হয়ে ইমতিয়াজ একটু ভড়কেই গেল। চিনিস ওকে? আস্তে করে বলল সে। কিভাবে চিনিস? কতদিন ধরে চিনিস? ইমতিয়াজ বেশ সময় নিল এই প্রশ্নের জবাব দিতে। আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হয়। কিন্তু মিলির কথা কেন জিজ্ঞেস করছেন? হায়দার ভাই পায়ের উপর পা তুলে দিলেন। কেন জিজ্ঞেস করছি বুঝতে পারছিস না? না, আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি কি করেছি? কিছু না করলে নিজের বাড়িতে কেন থাকিস না? আমাদের দেখে এভাবে পালালি কেন? ইমতিয়াজ জোর করে অবাক হওয়ার ভঙ্গি করল। আরে, আপনারা দুজন আমাকে দেখে দৌড়ানি দিলেন, ভয় পাবো না? আচ্ছা, আর বাড়িতে কেন থাকিস না? বাবার সঙ্গে রাগারাগি করে থাকি না, কাজকর্ম কিছু করি না, বাবা এটা নিয়ে সবসময় কথা শোনায়। মাথা নেড়ে সায় দিলেন হায়দার ভাই। ভালো, খুব ভালো। মিলি তো তোর আত্মীয় হয়, তাহলে মেয়েটা খুন হবার পর ওর বাড়িতে গেলি না কেন? ওর অনেক আত্মীয় স্বজনই তো গেছিল, তোরও তো যাওয়ার কথা, তাই না? মিলি খুন হয়েছে? তার অভিনয়টা বেশ কাঁচা বলে মনে হলো আমার। কই, জানি না তো। তোর মা জানে, আর তুই জানিস না? মিলি খুন হবার পর তো বাসায় যায়নি, জানবো কি করে? হায়দার ভাই পাশে ফিরে আমার দিকে তাকালেন। ও তো কিছু জানে না, কাকে ধরে আনলাম? তারপর বাঁকা হাসি দিয়ে তাকালেন খুনির দিকে। শুয়োরের বাচ্চা, আমি কি তোকে বলেছি মিলি কবে খুন হয়েছে? ইমতিয়াজ বুঝতে পারলো বেফাস কিছু বলে ফেলেছে। একটু ঘাবড়ে গেল সে। অথচ বলছিস মেয়েটা খুন হওয়ার পর তার বাড়িতে যাসনি? তার মানে মিলি যে কবে মারা গেছে তুই জানিস? মাথা দোলালেন হায়দার ভাই। দারুণ, বুঝতে পারছি তুই অনেক স্মার্ট। রাগে আমার গা জ্বলে যাচ্ছিল। ইমতিয়াজ যে খুনি সে ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। মিলির সাথে কি তোর কোনো সম্পর্ক ছিল? আমাদের আত্মীয় হয়। আর কিছু? অনেকক্ষণ পর মাথা দুলিয়ে ইমতিয়াজ জানালো, না। একটু সময় নিয়ে হায়দার ভাই বললেন, ও যেদিন খুন হয় সেদিন তুই কোথায় ছিলি? কার সাথে ছিলি? পার্টি অফিসে ছিলাম। কখন? মনে করবার চেষ্টা করলো সে। 4টার দিকে। 4টার দিকে? মিলি যখন খুন হয় ঠিক তখনই? কথাটা বলেই আমার দিকে তাকালেন হায়দার ভাই। তারপর আরও শীতল কণ্ঠে বললেন, তুই কেমনে জানলি ঠিক ওই সময় মিলি খুন হয়েছিল? ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ইমতিয়াজ শফিক। মানে? তোতলালো একটু। মানে, তুই তো জানতি না মিলি কখন খুন হয়েছে, তাহলে নিজেকে বাঁচানোর জন্য কিভাবে বলছিস ওই দিন 4টার দিকে পার্টি অফিসে ছিলি? এত সময় থাকতে ঠিক ওই সময়ের কথা বলছিস কেন? অ্যালিবাই তৈরি করতে চাচ্ছিস? সেটা না হয় বুঝলাম, কিন্তু এভাবে বোকার মতো সবকিছু সাজিয়ে বললে তো ধরা খেয়ে যাবি। আপনি কি বলছেন বুঝতে পারছি না। ইমতিয়াজ না বোঝার ভান করল। তোর বোঝার দরকার নেই, আমার যা বোঝার বুঝে গেছি। আমি অনেক আগেই নিশ্চিত হয়ে গেছিলাম খুনটা ইমতিয়াজ করেছে। সেই মুহূর্তে আমার এই শক্তপোক্ত বিশ্বাস আরও জোরালো হয়ে উঠতে শুরু করলো। খুনিকে সামনে বসে থাকতে দেখে রাগে ঘৃণায় কাঁপতে লাগলো আমার সারা শরীর। তাহলে শোন, একটা কালো ছাতা নিয়ে তুই মিলিদের বাড়িতে গেছিলি, একদম শান্ত কণ্ঠে বললেন হায়দার ভাই। তুই মিলির ঘরের দরজার সামনে যখন কলিং বেল বাজাচ্ছিলি তখন দোতলা সিঁড়ি থেকে তোকে একজন দেখে ফেলেছে। কথাগুলো ইমতিয়াজের মধ্যে কিরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে তা দেখার জন্য একটু বিরতি দিলেন হায়দার ভাই। আমাদের সামনে বসে থাকা মিলির খুনি পুরোপুরি ভড়কে গেল কথাটা শুনে। সে অনেক চেষ্টা করেও অভিব্যক্তি লুকিয়ে রাখতে পারল না। মিলিদের বাড়ির সামনে যে মুদি দোকানটা আছে, সেই মুদি আমাদের বলেছে ঘটনার কয়েকদিন আগে তুই নিয়মিত ওই বাড়ির সামনে ঘুরঘুর করতি। ইমতিয়াজ রীতিমতো অস্থির হয়ে উঠল।
তার শ্বাস প্রশ্বাস যেন দ্রুত হয়ে গেছে, সেটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমরা। তোর মা আমাদের বলেছে, মিলি খুন হওয়ার পর থেকে তুই বাড়িতে থাকা বন্ধ করেছিস। ধানমন্ডির একটা দখল হওয়া বাড়িতে থাকিস তুই। পুলিশ যে তোর বাড়িতে গেছিল সেটা জানার পর কাপড় চোপড় নিয়ে বাড়ি থেকে চলে গেছিলি। আমরা ধানমন্ডির ওই বাড়িতে ঢোকার আগে দোতলা থেকে দেখে দেয়াল টপকে পালালি। একটুর জন্য তোকে আমরা ধরতে পারিনি। ইমতিয়াজের মুখে কোনো রা নেই, তার চোখে মুখে অস্থিরতা, একটু ঘেমে উঠল তার কপাল। খুন হবার আগে শেষ কবে মিলির সাথে তোর দেখা হয়েছিল? একেবারে অন্য প্রসঙ্গে চলে গেলেন হায়দার ভাই। ইমতিয়াজ শফিকের কপালে হালকা ভাঁজ পড়ল এ সময়। ওর সাথে তোর শেষ কবে কথা হয়েছে? ঢোক গিলল খুনি। অনেকদিন আগে। অনেকদিন বলতে কতদিন? আবারও ঢোক গিলল ইমতিয়াজ। 1-1.5 বছর, বেশিও হতে পারে। হায়দার ভাই কিছু বলার আগেই আমি পকেট থেকে একটা ছবি বের করলাম। মিনহাজের কাছ থেকে এটা আমি নিয়েছিলাম, গায়ে হলুদের অনুষ্ঠানে তোলা একটি গ্রুপ ছবি। সম্ভবত চোখের কোণ দিয়ে হায়দার ভাই আমাকে ছবিটা বের করতে দেখিয়েছিলেন। তিনি ইমতিয়াজের দিকে তাকিয়ে থেকেই হাত বাড়িয়ে ছবিটা নিলেন আমার হাত থেকে। মেঝেতে বসে থাকা ইমতিয়াজের চোখের সামনে মেলে ধরলেন ওটা। হুট হাট করে এভাবে মিথ্যা বললে আদালতের বিচারক বুঝে যাবেন তুই একটা পাক্কা বদমাস। তোর উকিল তখন কিছুই করতে পারবে না, ফাঁসি ঠেকানো সম্ভব হবে না রে হারামজাদা। ইমতিয়াজের দৃষ্টিতে ভয় আর অবিশ্বাস মিলেমিশে একাকার। চোখ পিট পিট করে চেয়ে রইল ছবিটার দিকে। হায়দার ভাইয়ের প্রতিটি কথাই যেন চমকে উঠল সে। তোকে পিটিয়ে কথা বের করার কোনো দরকারই নেই। ফাঁসিতে ঝোলানোর জন্য শক্ত প্রমাণ আছে আমাদের হাতে। বুঝতে পারলাম হায়দার ভাই চাইছেন ইমতিয়াজকে মানসিকভাবে ভেঙে গুড়িয়ে দিতে। তুই অস্বীকার করলি নাকি স্বীকার করলি তাতে কিছুই আসে যায় না। কথাটা একটু হেসেই বললেন তিনি। এটা নিয়ে আমরা মোটেও ভাবছি না। আমরা শুধু তোকে কিভাবে ধরা যায় সেটা নিয়ে টেনশনে ছিলাম। অবশেষে বহু কষ্টে তোকে ধরতে পেরেছি, এখন আর চিন্তা নেই। ইমতিয়াজের মধ্যে রাগ, ভয় আর উত্তেজনা দেখা দিল। দম ফুরিয়ে যেন হাঁপাচ্ছে সে। হায়দার ভাই তাকে আর কিছু না বলে চুপচাপ বসে রইলেন, তার তীক্ষ্ণ দৃষ্টি সামনে বসে থাকা খুনির দিকে। এভাবে কয়েক মিনিট চলে গেল। আমি মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম সব। ইমতিয়াজ চেষ্টা করে গেল তার এলোমেলো চিন্তাভাবনাগুলো গুছিয়ে নিতে। স্পষ্টই সে বিপর্যস্ত। সবকিছু ভালো মতো স্বীকার করলে হয়তো বিচারক দয়া করে তোকে ফাঁসি নাও দিতে পারে। ভালো করে জানতাম হায়দার ভাইয়ের কথাটা মোটেও সত্যি নয়। সিনেমায় ওসব নাটকীয় ডায়ালগ থাকে। প্রচুর মানুষ আছে যারা এমন কথায় বিশ্বাসও করে। তাদের ধারণা খুনের কথা, অপরাধের কথা স্বীকার করলে শাস্তি কমে যায়। বাস্তবতা হলো এতে এক বিন্দু শাস্তি কমে না, কমে শুধু মামলা আর আদালতের মূল্যবান সময়। হত্যা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তবে যাবজ্জীবনও দেয়া হয় অনেককে। ভাগ্য ভালো থাকলে তোর কপালে ফাঁসি নাও জুটতে পারে। ইমতিয়াজ চোখ মুখ কুচকে চেয়ে রইল হায়দার ভাইয়ের দিকে। ফাঁসিতে ঝুলে মরতে যাওয়া আছে যাবজ্জীবন অনেক ভালো, অন্তত বেঁচে থাকা যায়। আমার দিকে তাকালো ইমতিয়াজ। আমি যে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে চেয়ে আছি সেটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে মুখটা সরিয়ে নিল। কিন্তু ততক্ষণে একটা জিনিস আমার চোখে পড়ে গেছে। সামনের দিকে ঝুঁকে ইমতিয়াজের বাম কানের দিকে ভালো করে তাকালাম আমি। একটা পুরনো আঁচড়ের দাগ, শুধু কানের উপরেই নয়, কানের ঠিক পেছনেও আছে আরেকটা। ভাই, এটা দেখেছেন? আসামির বাম কানটা দেখিয়ে বললাম। হায়দার ভাইও ঝুঁকে এলেন ইমতিয়াজের দিকে। ছেলেটা মুখ সরিয়ে নেবার চেষ্টা করতেই আমি তার চুল মুঠি করে ধরে ফেললাম শক্ত করে। এটা কেমনে হয়েছে বল? আমার প্রশ্নে কোনো জবাব দিল না ইমতিয়াজ। হায়দার ভাই মুচকি হাসলেন। আলামত আর সাক্ষী প্রমাণ তো দেখছি বেড়েই চলেছে। ইমতিয়াজকে ছেড়ে দিয়ে আবার আগের জায়গায় চলে এলাম আমি। ওর শরীরে নিশ্চয় আরো কিছু চিহ্ন আছে হায়দার ভাই। আমার কথায় মাথা নেড়ে সায় দিলেন তিনি। অবশ্যই আছে, থাকারই কথা। মেয়েটার সাথে জবরদস্তি করার সময় হয়েছে। মিলির হাতের নখ দেখেছিলে? বেশ বড় বড়। মেয়েটা নিশ্চয় বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। এই শুয়োরটার গায়ে অনেক খামচির দাগ থাকার কথা। আমি কি ওর শার্টটা খুলে দেখব? আস্তে ব্রাদার, হাত তুলে আমাকে নিবৃত করলেন। আমাদের হাতে অনেক সময় আছে, আগে দেখি ও নিজে কিছু বলে কিনা। আমি কিচ্ছু বলবো না।
গর্জে ওঠার চেষ্টা করলো ইমতিয়াজ। আমি কোনো খুন করিনি, কিচ্ছু করিনি। হায়দার ভাইয়ের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন হলো না। নির্বিকারভাবে চেয়ে রইলেন তিনি। তাহলে এই দাগগুলো কিসের, কিভাবে হলো? আমি রেগেমেগে বলে উঠলাম। আমি যুদ্ধ করেছি, একটু তোতলালো ইমতিয়াজ। মিলিটারির কাছে ধরা পড়েছিলাম, ওরা টর্চার করেছে। বাঁকা হাসি ফুটে উঠল এস এম হায়দারের ঠোঁটে। এটা মিলিটারি মারে দাগ? ওরা বাঙালিদের ধরে খামচি দিত? শালা, বলেই চোখ মুখ তিক্ত করে ফেললেন। 3-4 বছরের পুরনো পাকিদের খামচির দাগ? ইমতিয়াজ কোনো জবাব দিল না। কোন সেক্টরে যুদ্ধ করেছিস তুই? একটু ঢোক গিলল খুনি। আমি বিএলএফে ছিলাম। সঙ্গে সঙ্গে হায়দার ভাইয়ের চোখ মুখ কুঁচকে গেল। পায়ের উপর থেকে পাটা নামিয়ে নিলেন তিনি। তুই মুজিব বাহিনীতে ছিলি? ইমতিয়াজ কিছু বলল না, তবে তার চোখ মুখ দেখে আমার মনে হলো সে প্রাথমিক ধাক্কা আর বিপর্যস্ততা কাটিয়ে উঠতে শুরু করেছে। তোরা আবার যুদ্ধ করেছিস নাকি? তোরা তো মুক্তিযোদ্ধাদের পেছনে লেগে থাকতিস। যুদ্ধ করলি কবে? কয়টা পাখি মেরেছিস? হ্যাঁ, কয়টা গুলি করেছিস? তোরা হলি 16 ডিভিশনের ফাইটার। এতক্ষণ ধরে নিজেকে শান্ত রেখেছিলেন হায়দার ভাই, সেটা যেন নিমেষে ভেঙে পড়লে এবার। না, আমরা যুদ্ধ করিনি, তোরা যুদ্ধ করেছিস, রাগে ফুঁসে উঠল ইমতিয়াজ। শালার কোলাবরেট, ভেবেছিস আমরা জানি না? ঢাকায় বসে বসে পাকিস্তানিদের ফরমায়েশ খেটেছিস 9টা মাস, এখন বড় বড় কথা বলছিস। ইমতিয়াজের কাছ থেকে এমন জবাব আমি কিংবা হায়দার ভাই কেউই আশা করিনি। নিজেকে আর সামলে রাখতে পারলেন না এস এম হায়দার। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি। আমাকে বললেন ঘরের দরজা বন্ধ করে দিতে। আমি দ্বিধাগ্রস্তভাবে দাঁড়িয়ে থাকলে ধমক দিয়ে উঠলেন। দরজা বন্ধ করতে বললাম না? দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় মনে মনে প্রমাদ গুনলাম আমি। ভালো করে জানি ইমতিয়াজ কত বড় ভুল করে ফেলেছে। মুক্তিযুদ্ধ নিয়ে এস এম হায়দারকে কটাক্ষ করা, তাকে কোলাবরেট বলা। ইমতিয়াজ যদি জানতো এই মানুষটা কত বড় মুক্তিযোদ্ধা, তাহলে নিশ্চয় এমন ভুল করতো না। আমি যেই না দরজার সিটক্রিন লাগাবো, অমনি পিছন থেকে শুনতে পেলাম তীব্র একটা আর্তনাদ। ঘুরে দেখি ততক্ষণে কোমরের বেল্ট খুলে ফেলেছেন হায়দার ভাই। ইমতিয়াজকে সেটা দিয়েই সমানে পেটাতে শুরু করেছেন। শুয়োরের বাচ্চা, আমি কোলাবরেট? আমি ঢাকায় বসে বসে পাখিদের? রাগে আর ক্রোধে উন্মত্ত হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিলেন। দম ফুরিয়ে হাঁপাচ্ছেন তিনি। সপাং করে বেল্ট দিয়ে আরেকটা আঘাত করলেন। ওই, গায়ে হাত তুলবি না! ইমতিয়াজ গর্জে উঠল আবার। খবরদার, একটারও ছাড়বো না, ভালো হবে না কিন্তু। হায়দার ভাইয়ের বেল্টের আঘাত থেকে বাঁচতে নিজেকে কোনো রকমে সরিয়ে নিয়ে ঘরের এক কোণে কুঁকড়ে থাকলো সে। তার হাতে পিঠে পায়ে বেল্টের আঘাত লাগছে। আবারও আঘাত, বিশাল বদ্ধ করে সেটা আরো বেশি জোরালো শোনালো। আমি পেছন থেকে হায়দার ভাইকে মৃদু স্বরে নিবৃত্ত করার চেষ্টা করলেও তিনি আমার কথাগুলো শুনতেই পেলেন না। কি করব বুঝতে না পারে দাঁড়িয়ে রইলাম কয়েক মুহূর্ত। ইমতিয়াজের চিৎকারে প্রকম্পিত হলো ঘরটা। সঙ্গে সঙ্গে পেছন থেকে হায়দার ভাইকে জাপটে ধরে নিবৃত্ত করলাম। বেল্ট রেখে তিনি এবার পা ব্যবহার করতে শুরু করেছেন। হায়দার ভাইকে রুম থেকে বের করতে গিয়ে আমাকে ঘাম ঝরাতে হয়েছিল সেদিন। বাইরে এসে তাকে শান্ত করতে একটা সিগারেট ধরিয়ে দিই। সেই সিগারেটের কয়েকটা টান শেষ করে আরেকটা চেয়ারে বসেন। রাগে ক্ষোভে গজগজ করছিলেন। আমি তাকে না থামালে ইমতিয়াজকে মেরেই ফেলতেন হয়তো। যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করি তাকে। ইমতিয়াজকে জিজ্ঞাসাবাদ করার বাকি কাজটুকু আমি নিজের কাঁধে তুলে নিই। আমার সিগারেটের প্যাকেটটা হায়দার ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে ঢুকে পড়ি সেই ঘরে। ইমতিয়াজের সারা শরীরে প্রহারের চিহ্ন। শেষের দিকে এস এম হায়দারের লাথি তার নাকে মুখের অবস্থাও কাহিল করে দিয়েছে। দু হাত আর পিঠে বেল্টের দাগগুলো ডলে যাচ্ছে সে চোখ মুখ খিচিয়ে। পকেট থেকে একটা রুমাল বার করে দিলে ইমতিয়াজ অবিশ্বাসে চেয়ে রইল আমার দিকে। তারপর চুপচাপ রুমালটা নিয়ে নাক মুখের রক্ত মুছতে লাগলো। ঘরের একমাত্র চেয়ারে বসে পড়লাম আমি। ওই শালারে আমি ছাড়বো না, ইমতিয়াজ বলে উঠল। ও জাসদ করে, আমি শিওর। ওর কথা শুনেই বোঝা যায়। আমার গায়ে হাত তুলেছে, কত বড় সাহস! চুপ! আমি রেগে গিয়ে বলে উঠলাম। আমার ধমক খেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সে। একদম চুপ! একটা মেয়েকে বিয়ের 3 মাসের মাথায় রেপ করে মার্ডার করেছিস, এখন আবার বড় গলায় কথা বলছিস? আমার চোখে মুখে তিক্ততায় ভরে উঠল। ভেবেছিস সব অস্বীকার করলে বেঁচে যাবি? মাথা দোলালাম আমি। কখনো না,
এস এম হায়দার তোকে ফাঁসিতে ঝুলানোর আগ পর্যন্ত থামবে না। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ওই শালার পুলিশ, ইমতিয়াজ চেঁচিয়ে বলে উঠল। তাকে আমার আস্ত একটা শয়তান বলে মনে হচ্ছিল তখন। তুই এখন পর্যন্ত একটাও সত্যি কথা বলিসনি, সব মিথ্যা বলেছিস। তাতে কোনো সমস্যা হবে না, যে প্রমাণ আমাদের হাতে আছে। আরে রাখ তোর প্রমাণ, এবার চোখ মুখ খিচে বলল সে। আমার বালটাও ছিঁড়তে পারবি না তোরা। আমি স্থির চোখে চেয়ে রইলাম মিলির খুনির দিকে। একবার খালি আমার নেতা জানুক, তারপর দেখবি কি হয়। তোদের সবাইকে আমি ভুরুঙ্গা মারিতে পাঠামু। শেষ কথাটা আঙুল উঁচিয়ে বলল ইমতিয়াজ। স্বাধীনতার পর থেকেই পুলিশকে প্রত্যন্ত অঞ্চলে বদলির হুমকি দিয়ে কাবু করার রেওয়াজটা চালু হয়ে গেছিল। আর হুমকিটা শুধু বড় বড় নেতারাই না, ইমতিয়াজের মতো পাতিরাও দিতে কসুর করত না। পরবর্তীতে ভুরুঙ্গামারির জায়গায় বান্দরবন খাগড়াছড়ি ব্যবহৃত হতে শুরু করেছিল। এই যা, আমার ইচ্ছে করছিল হায়দার ভাইয়ের মতো বেল্ট খুলে হারামজাদাকে পেটায়, কিন্তু এ কাজ আমি জীবনেও করিনি। পুলিশে যোগ দেওয়ার পরও না, এরকম আগ্রাসী আচরণের কথা আমি শুধু ভাবতেই পারি না। কিন্তু সত্যি সত্যি কোনো মানুষকে পেটানো যে আমার পক্ষে সম্ভব নয়, সেটা বহুকাল আগেই বুঝে গেছিলাম। সম্ভবত এই কারণেই উপযুক্ত বয়স থাকার পরও, মনে প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধে যেতে পারিনি, কারণ যুদ্ধে মানুষ হত্যা করতে হয়। ইমতিয়াজের আচরণে রাগে আমার গা রি রি করে উঠল। আমি কিছু বলতে যাব, অমনি ঘরে ঢুকে পড়ল হায়দার ভাই। আমি ভয় পেয়ে গেলাম। সম্ভবত বাইরে থেকে ইমতিয়াজের তর্জন গর্জন ওনার কানে গেছে। মিল্লির খুনিও একটু ভড়কে গিয়ে চুপ মেরে গেল হঠাৎ। কিন্তু এস এম হায়দারের মধ্যে কোনো উত্তেজনা দেখতে পেলাম না। তাকে খুব শান্ত আর স্বাভাবিক মনে হলো আমার কাছে। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে তিনি আমাকে বসার জন্য ইশারা করলেন, বসো। তারপর আমার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কিছু স্বীকার করেছে? না, আস্তে করে বললাম তাকে। কয়েক মুহূর্ত চুপ থেকে হায়দার ভাই বলে উঠলেন, মনে হচ্ছে বিরাট বড় একটা ভুল করে ফেলেছি আমরা। আমি তার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে না পেরে চেয়ে রইলাম। ভুল করেছি? কি? এই ছেলেটা মনে হয় না একা একা মিলিকে ধর্ষণ করে খুন করেছে। আমি যেন আক্ষরিক অর্থে আকাশ থেকে পড়লাম। কি? এরই মধ্যে কি খুনির নেতা থানায় ফোন করে ফেলেছে, আর সেই ফোন পেয়ে মুক্তিযোদ্ধা এস এম হায়দার বিড়ালের মতো চুপ শিখেছেন? মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো কথাগুলো। আহ, ওকে ভালো করে দেখো, ইমতিয়াজকে ইঙ্গিত করে বললেন তিনি। আমি কোনো কিছু বুঝতে না পেরে তাকালাম মেঝেতে বসা খুনির দিকে। ওর মতো রোগাপটকা আর 5 ফুট সাইজের একটা ছেলের পক্ষে মিলির মতো মেয়েকে ধর্ষণ করা সম্ভব না। আপনি এসব কি বলছেন? কথাটা আমার মুখ দিয়ে বের হয়ে গেল। ভেবে দেখো, আমাদের ভিকটিমের হাইট কত? 5 ফিট 5। মেয়ে হিসেবে বেশ ভালো উচ্চতা। আর এটাকে দেখো, 5 ফুট 3-4 বেশি হবে না। তার উপরে শরীরে কিছু নেই, রোগা পটকা। দেখলেই মনে হয় 3 বার গাঁজা খায়। এর পক্ষে কি একা একা মিলিকে ধর্ষণ করে খুন করা সম্ভব? আপনি কি বলতে চাইছেন? মাথা নেড়ে সায় দিলেন এস এম হায়দার। কাজটাও একা করেনি। কিন্তু আপনি যে বলেছিলেন একজন মেহমান। হাত তুলে আমার কথার মাঝখানে বাধা দিলেন তিনি। ভুলটা তো সেখানেই করেছি। এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, গোড়ায় গলদ হয়ে গেছে। তখন তো এই হারামদাদাকে সামনাসামনি দেখিনি, ছবি দেখে কি বোঝা যায়? এখন আমি নিশ্চিত ওর পক্ষে মিলিকে ধর্ষণ করে খুন করা সম্ভবই না। সত্যি বলতে কি, আমি ভেবাচেকা খেয়ে গেলাম কথাটা শুনে। আরও একবার ইমতিয়াজের দিকে ভালো করে তাকালাম। রাগে অপমানে সে কাঁপছে, কথাগুলো হজম করতে বেগ পাচ্ছে যেন। তাছাড়া ময়নাতদন্তের রিপোর্টের কথা ভাবো। ভিকটিমের ভ্যাজাইনার যে কন্ডিশন হয়েছিল, সেটা এর পক্ষে করা কি সম্ভব? আমার মুখের জবান বন্ধ হয়ে গেল। ঢোক গিললাম আমি। তাহলে ওর সাথে আরেকজন ছিল? সে কে? সেটাই এখন বের করতে হবে। এই শালা অবশ্যই ছিল, কিন্তু কাজটা করেছে ওর সাথে থাকা বলশালী আর তাকত আছে এমন কেউ। এই শালা হলো পাহারাদার, ছাগলের 3 নম্বর বাচ্চা, বুঝলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছে। খচ্চরটার জন্মই হয়েছে পাহারা দেবার জন্য, কাজ করার মরদও নাই। আমার মাথায় ঢুকলো না হায়দার ভাই হঠাৎ করে এসব কেন বলছেন। কিন্তু রোগাপটকা ছোটখাটো ইমতিয়াজকে আমার সামনে বসে থাকতে দেখে মনে হলো হায়দার ভাইয়ের কথাটা উড়িয়ে দেওয়া যায় না। তার কথা শোনার পর আমারও মনে হলো
এই ছেলেটার পক্ষে মিলির মতো মেয়েকে ধর্ষণ করে খুন করাটা আসলেই কঠিন। হায়দার ভাই এগিয়ে গেলেন ইমতিয়াজের দিকে। ওর একটা হাত ধরে বললেন, দেখো, মেয়ে মানুষের মতো নরম হাত, আমাদের সামনে নার্ভাস হয়ে কেমন কাঁপছে। ও তো মিলির সামনে গিয়ে দাঁড়ানোরই সাহস রাখে না। এই টাইপের ছেলেগুলো মেয়েদের সাথে জোর জবরদস্তি করার হিম্মত রাখে না ব্রাদার। আমি নিশ্চিত ওর সাথে আরেকজন ছিল। এবার ইমতিয়াজের দিকে তাকিয়ে তিনি বললেন, বল, কে ছিল তোর সাথে? ইমতিয়াজ নিজের হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে নিল। কেউ ছিল না, আমি একাই খুন করেছি। আর আমার ওটা দেখতে চাস? কেমন জানি উন্মাদগ্রস্ত হয়ে পড়ল সে। প্যান্টের জিপার খুলে গোপনাঙ্গ বের করে বিশ্রীভাবে দেখালো আমাদের। তারপর বিশ্রী ভাষায় সে জানালো সেই ধর্ষণ করেছে। কথাটা শুনে আমার গায়ের পশম দাঁড়িয়ে গেল। চট করে তাকালাম এস এম হায়দারের দিকে। ওনার ঠোঁটে তখন প্রচ্ছন্ন বাঁকা হাসি। সঙ্গে সঙ্গে ওনার কৌশলটা ধরতে পারলাম। বুঝতে পারলাম মিলির খুনির স্বীকারোক্তি পেয়ে গেছি আমরা। আরেক কাপ চা খাবে? রামজিয়ার দিকে তাকিয়ে মাথা দোলালাম। এতদিন পর দেখা হতেই সোজা তার বাসায় চলে এসেছি। নিরিবিলি বাসায় বসে আড্ডা দিচ্ছি, অথচ ব্যাপারটাকে মোটেও অস্বাভাবিক বলে মনে হচ্ছে না। বয়স শুধু আক্ষেপই বাড়ায় না, এরকম কিছু সুবিধাও নিয়ে আসে। মাঝবয়সী দুজন নারী পুরুষ বিরান বাড়িতে বসে গল্প করলে কেউ কিছু মনে করে না। এটা যেন প্রাকৃতিকভাবেই স্বাভাবিক আর নিরাপদ একটি ব্যাপার। না, আজ উঠি, বললাম তাকে। তুমি ওটা পড়া শেষ করে আমাকে জানিও। খুব তাড়া আছে নাকি? ঘরে ফিরে একটু বিশ্রাম নেব, লিখতেও পারি ইচ্ছে করলে। এখন কি লিখছ? নতুন কোনো উপন্যাস? নতুন কিছু নয়, পুরনো একটা উপন্যাসের নতুন সংস্করণ হবে। ওটার কিছু অংশ নতুন করে লিখব। ও, কপালে ভুরু তুলে বলল সে। এ কাজ প্রায়ই কর মনে হয়। পুরনো লেখাগুলো দেখলে নতুন করে আবার কিছু অংশ লিখতে ইচ্ছে করে। মনে হয় অনেক কিছু বাদ দিয়েছি, যেভাবে চেয়েছি সেভাবে লিখতে পারিনি। আমার দিকে স্থির চোখে চেয়ে রইল। জীবনটা যদি এভাবে রিরাইট করা যেত। মুস্কি হাসলাম আমি। জীবনটা রিরাইট করা যায় না দেখেই তো গল্পগুলো বারবার রিরাইট করি। মনে হলো রামজি একটা দীর্ঘশ্বাস ফেলল আস্তে করে। মিনহাজ কোথায় থাকে জানো? কাজের কথায় চলে এলাম আমি। মাথা তোলালো সে। না, তবে তার ঠিকানা জোগাড় করে দিতে পারবো। ওর ঘনিষ্ঠ কিছু লোকজনকে আমি চিনি। শুনেছি কয়েকদিন আগে নাকি রিটায়ার করেছে। বিয়েটি আর করেনি। কথাটা শুনে অবাক হলাম। আমার ধারণা ছিল সে পুনরায় বিয়ে করেছে। বয়স কম ছিল ওর, মাত্র 3 মাসের সংসার। ধরেই নিয়েছিলাম মিলির শোক কেটে যাবে বছর না ঘুরতেই। তারপর হয়তো আবার বিয়ে করে সংসারই হবে। অবাক হলে নাকি? হুম, অবাক হওয়ার কি আছে? আস্তে করে বলল সে। তুমিও তো একই কাজ করেছ। মুস্কি হাসলাম আমি। এই প্রসঙ্গটা উঠলে কখনোই স্বস্তি বোধ করি না। রামজের সঙ্গে তো আরো বেশি অস্বস্তি লাগলো। আমি কখনো সংসার করিনি, কিন্তু মিনহাজ করেছে। অল্প দিনের জন্য হলেও করেছে। একজন লেখক বলেছিলেন, যারা একবার দ্বৈত জীবনযাপন করে ফেলে আর সেই জীবনে সুখী থাকে, তাদের পক্ষে খুব বেশি দিন একা থাকা সম্ভব হয় না। ভালোবাসা যতই গাঢ় থাকুক, স্বামী কিংবা স্ত্রী বিয়োগ হলে তারা দ্রুত একাকিত্ব ঘোচাতে চায়। আমার মনে হয়েছিল মিনহাজ আবার বিয়ে করে সংসারী হয়েছে। আমারও সেরকম ধারণা ছিল, কিন্তু কয়েক বছর আগে আমেরিকাতে ওর এক আত্মীয়ের সাথে দেখা হয়েছিল। তখনই জানলাম ও আর বিয়ে করেনি। আত্মীয় স্বজনদের সাথে কি একদমই যোগাযোগ রাখে না? খুব একটা রাখে না, একা থাকতেই বেশি পছন্দ করে। পরিচিতরাও ওকে বিরক্ত করে না, এরকমটাই শুনেছিলাম। আচ্ছা, তুমিও তো গ্রামে চলে গেছিলে, তাহলে ঢাকায় আবার ফিরে এলে যে? আসতে বাধ্য হয়েছি। কেন? ওখানে থেকে কি লেখালেখি করা যেত না? ঠিক তা নয়, আমার প্রথম 3টা বই গ্রামে থাকতেই পাবলিশ হয়েছে, কিন্তু সমস্যা হয়েছিল অন্য জায়গায়। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো সে। গ্রামের বাড়িতে কয়েকটা বছর ভালোই ছিলাম। ভিলেজ পলিটিক্সের ব্যাপারটা আমি জানতাম, তাই ওসবের ধারের কাছেও যাইনি।
স্কুলে পড়াতাম, লেখালেখি করতাম, বই পড়তাম, টুকটাক মাছ চাষও শুরু করেছিলাম। বলেই বিব্রতকর হাসি দিলাম আমি। সমস্যা বাঁধল একটা পাঠাগার করতে গিয়ে। লাইব্রেরি করতে গিয়ে সমস্যা হলো? বিস্ময়ে বলে উঠল রামজিয়া। স্ট্রেঞ্জ। শহীদ স্মৃতি পাঠাগার নাম দিয়েছিলাম। ব্যাস, শুরু হয়ে গেল ঝামেলা। স্থানীয় এমপি চাইলেন তার মরহুম বাবার নামে নাম করা হোক। আমি কোনোভাবেই রাজি হলাম না। কেন? একটা দীর্ঘশ্বাস ফেললাম। এমপির বাবা ৭১-এ রাজাকার ছিল। ও, আস্তে করে বলল রামজিয়া। ভিলেজ পলিটিক্স কতটা নোংরা হতে পারে তোমার ধারণা নেই। এমপির মতো ক্ষমতাবান লোক আমার পেছনে লেগে গেল। এদিকে ততদিনে আমার ২-৩টা বই বেরিয়েছে, রেসপন্সও ভালো পাচ্ছিলাম। প্রকাশক চাইছিল আমি নিয়মিত লেখি, ঢাকায় থাকি। তাই আবারও গ্রাম ছেড়ে চলে এলাম। প্রথমে একটা পত্রিকায় কিছুদিন কাজ করেছি, পরে আর চাকরিটা কন্টিনিউ করিনি। পুরোদমে লেখক হয়ে যাই। ভালোই করেছো, তোমাকে লেখক হিসেবেই বেশি মানায়। কথাটা শোনা মাত্রই ২ যুগ আগের একজন মানুষের একটি কথা মনে পড়ে গেল। হায়দার ভাই প্রথম আমাকে বলেছিলেন, আমার বেশ স্পষ্ট মনে আছে। একদিন দুজনে বসে সিগারেট খাচ্ছি, একটা কেস নিয়ে কথা বলছি। এমন সময় হুট করে তিনি বলে উঠলেন, পুলিশ হিসেবে নাকি আমাকে ঠিক মানায় না। আমিও পাল্টা জানতে চাইলাম, তাহলে কি হিসেবে মানায়? উনি কোনো রকম সময়ক্ষেপণ না করেই বলে দিলেন, আমাকে লেখক হিসেবেই বেশি মানায়। কথাটা শুনে খুব অবাক হয়েছিলাম। সত্যি বলতে বই পড়ার নেশা ছেলেবেলা থেকেই, কিন্তু লেখক হওয়ার কথা কখনো মাথায় আসেনি। অন্তত হায়দার ভাই বলার আগ পর্যন্ত তো নয়ই। স্বীকার করতেই হয়, কথাটা শোনার পর থেকেই আমার মনের গহীনে লেখক হওয়ার সুপ্ত বাসনা জন্মেছিল। কি হলো, ভুল কিছু বললাম নাকি? রামজিয়ার কথায় সম্বিত ফিরে পেলাম। না, মানে মিনহাজের ঠিকানাটা জোগাড় করে দিলে ভালো হয়। আমি প্রসঙ্গটা পাল্টিয়ে ফেললাম। এ নিয়ে চিন্তা করো না, ২-১ দিনের মধ্যেই জোগাড় করে দিতে পারবো। থ্যাঙ্কস। আচ্ছা, একটা কথা আমাকে বলবে? কি? মিনহাজের সাথে কি কেসটা রিওপেন করার জন্য দেখা করতে চাইছো, নাকি অন্য কিছু? তা আছে, বললাম আমি। মিলির খুনটা নিয়ে বই লিখছি, মিনহাজের জানার অধিকার আছে না? কি লিখছি? আলতো করে মাথা নেড়ে সায় দিল সে। ওর কোনো অবজেকশন আছে কিনা জেনে নিতে চাইছো? হুম। ধরো ও যদি কোনো কারণে আপত্তি জানায়। আমি এটা আগে থেকেই ভেবেছি, কাঁধ তুলে বললাম। তাহলে আর কি, আসল নামগুলো পাল্টে শুধু কাহিনীটা ঠিক রাখবো। তাতে মনে হয় না কারো আপত্তি থাকবে। আইনগত বাধাও থাকবে না তখন। ধরো মিনহাজ তোমাকে এই বইটা পাবলিশ না করার জন্য অনুরোধ করলো, তখন কি করবে? একটু চিন্তায় পড়ে গেলাম। এমন অনুরোধ আমার পক্ষে রাখা সম্ভব হবে না, কারণ আমি চাই মিল্লির গল্পটা সবাই জানুক। তার প্রতি যে নির্মম আচরণ করা হয়েছে সেটার কোনো বিচার হয়নি। অন্তত তার কাহিনীটা লোকে জানুক। একটা গল্পের মধ্যে সে বেঁচে থাকুক, পুরোপুরি বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে না গিয়ে পাঠকের কোমল হৃদয়ে তার একটু ঠাঁই হোক। মিনহাজ যদি এমন অনুরোধ করে, তাহলে বোধহয় আমি সেটা রাখতে পারবো না। ওই যে বললাম, নামগুলো শুধু বদলে দেব। আমার নামও? কৌতূহল ভরে জানতে চাইল রামজিয়া। যদি তোমার আপত্তি না থাকে তাহলে বদলাবো না। আমার কোনো অবজেকশন নেই। ইউ মাস্ট ফিল ফ্রি টু ইউজ মাই নেম। হেসে ফেললাম আমি। আগে লেখাটা পুরোপুরি পড়ো, তারপর সিদ্ধান্ত নিও। বলা তো যায় না, পুরোটা পড়ার পর মত বদলাতেও পারো। তাই নাকি? কৃত্রিম অবাক হবার ভান করল সে। ওরকম কিছু থাকতে পারে? কাঁধ তুললাম। থাকতেই পারে। হাঁ হাঁ করে হেসে উঠল রামজিয়া। তার সঙ্গে যোগ দিলাম আমিও। একটু বিরতি নিয়ে আবার বললাম, মিনহাজ কেন ঢাকা ছেড়ে চলে গেল? মিলির ঘটনাটা এখন সে কিভাবে দেখে? ওই ঘটনা তাকে কিভাবে বদলে দিল? খুনির যে বিচার হলো না, এটা তাকে এখনো কতটা যন্ত্রণা দেয়? মাত্র ৩ মাসের সম্পর্কটাকে সে এখনো কিভাবে লালন করে? এই সব জানার খুব ইচ্ছে আমার। ঠিক করেছি বইটা শেষ করব মিনহাজকে দিয়ে। আলতো করে মাথা নেড়ে সায় দিল সে। যখন শুনলাম তোমরা ইমতিয়াজকে ধরেছ, তখন কি যে ভালো লেগেছিল আমার। ওই দিনের কথা এখনো আমার স্পষ্ট মনে আছে। একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো আমার ভেতর থেকে। ২ যুগ আগের দগদগে ঘায়ের মতো এখনো উপশম না হওয়া স্মৃতিগুলো ভেসে উঠল মনের পর্দায়। ইমতিয়াজের কাছ থেকে সুকৌশলে
খুনের কথা স্বীকার করিয়ে নেবার পর হায়দার ভাই কতটা খুশি হয়েছিলেন সেটা আমার স্পষ্ট মনে আছে। তাকে যারা চেনে তারা সবাই ভালো করেই জানে এস এম হায়দার সমস্ত খুশি একভাবেই উদযাপন করতেন। আমি তোমাকে বলেছিলাম না? তর্জনী উঁচিয়ে আমার মুখের খুব কাছে নিজের মুখ এনে বললেন হায়দার ভাই, ওই শালারে আমি ধরবই। তারপর একটা ঢেকুর তুললেন তিনি। সন্ধ্যার পর আমরা দুজন থানা থেকে বের হয়ে চলে এসেছি কলাবাগান মাঠের এক কোনায়। হায়দার ভাই এখানে আসার আগেই যা খাওয়া খেয়ে নিয়েছেন, এখন একের পর এক সিগারেট ধ্বংস করে যাচ্ছেন। এ কাজে অবশ্য আমি ভালো সঙ্গই দিচ্ছি তাকে। মদের কটু গন্ধের কারণে আমি আমার মুখটা সরিয়ে ফেললাম। কি সব খান, এত বাজে গন্ধ! সত্যি বলতে মদের গন্ধ আমার কাছে বিশ্রী মনে হতো। এই জিনিস মানুষ কি করে খায় মাথায় ঢুকতো না। তখন আমি জানতাম না আর কদিন পরে গোগ্রাসে গিলতে হবে এই জিনিস। ধুর মিয়া, হাত নাড়িয়ে বলে উঠলেন তিনি, এখনো পোলাপানের মতো কথা বলো? এই জিনিস না খেলে পুরুষ মানুষ হওয়া যায় নাকি? মাথা দোলালাম আমি, আমার ওসব খাওয়া লাগবে না। এখন বলেন, পুরো বোতল সাফ করে দিয়েছেন নাকি? আপনার অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না। আহ, একটু চটে গেলেন। মদ আমাকে গিলতে পারে না ব্রাদার, আমি ওকে গিলি। এবার লম্বা করে সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। আপনার কি আজ বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই? ভাবি তো মনে হয় লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে। হা হা করে হেসে ফেললেন তিনি। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বাপের বাড়ি চলে গেছে, নো চিন্তা ব্রাদার। আবার ঝগড়া করেছেন? আহ, আবি আত্মা পোলাপন কিচ্ছু বোঝে না। ঝগড়া না হলে কি মেয়ে মানুষ বাপের বাড়ি যাবে না? আমি সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইলাম। নাই ওর গেছে বলেই একটা চোখে টিপ দিলেন। আমি একটা হাঁপ ছেড়ে বাঁচলাম। তাহলে ঠিক আছে, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে বউ বাপের বাড়ি চলে যায় খুব খুশি। মাথা দোলালেন এস এম হায়দার। এটা খুশি অখুশির ব্যাপার না। মেয়েরা মাঝে মধ্যে বাপের বাড়ি যাবেই, হাজব্যান্ডদের এটা মেনে নিতে হয়, বুঝলে? আমি সেটার কথা বলছি না। আপনাকে মনে হচ্ছে খুব খুশি, বউকে তো মনে হয় মিস করেন না। বাঁকা হাসি দিলেন তিনি। কি করি না করি সেটা জানে আমার মন, বাইরেটা দেখে বুঝবে না ব্রাদার। আমি প্রসঙ্গ বদলে ফেলতে চাইলাম। আপনার যা অবস্থা, কাল সকালে কোর্টে যেতে পারবেন তো? ওই হারামজাদার জামিন কিন্তু ঠেকাতে হবে। এটা নিয়ে ভাববে না, আমি ঠিক সময় চলে যাব। শুধু ঠিক সময় গেলেই হবে না, আপনাকেও ঠিক থাকতে হবে। আমি ঠিক থাকব, চিন্তা করো না। ঠিক থাকলেই ভালো। কথাটা বলেই সিগারেটের দিকে নজর দিলাম। এই কেসে কিন্তু তোমার কন্ট্রিবিউশন অনেক। নতুন আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বললেন এস এম হায়দার। তুমি না থাকলে কেসের যে কি অবস্থা হতো। আমি বিনয়ী হবার চেষ্টা করলাম। কি যে বলেন, আপনার সাথে থেকে থেকেই তো একটু আধটু শিখছি। মুচকি হাসলেন তিনি। ভালোই শিখেছো, তোমার মাথাটা খুব ভালো, আমার মতো গরম না। কথাটা অবশ্য সত্যি। ছোটবেলা থেকেই আমি শান্তশিষ্ট। চলো পুরান ঢাকায় যাই, আজ কমপক্ষে 2টা হাজি মারতে হবে। কি? বুঝতে না পেরে বলে উঠলাম, দুজন হাজি মারবেন? হাজি সাহেব না, হাজির বিরিয়ানি, বলেই হেসে ফেললেন। এত রাতে কি পাওয়া যাবে? শুনেছি সন্ধ্যার পরে শেষ হয়ে যায়। আরে কি আর এত রাত হয়েছে, চলো তো। হায়দার ভাই আমাকে টেনেই দাঁড় করালেন। আমিও তাকে বাধা দিলাম না। হাজির বিরিয়ানি আগেও 2-1 বার খেয়েছি। এর দুর্নিবার আকর্ষণ থেকে মুক্ত রাখতে পারলাম না নিজেকে। হাজার হলেও উদযাপন করার মতো ঘটনা তো ঘটেছেই। পরদিন কোর্টে একটু দেরি করে হাজির হলেও হায়দার ভাইকে দেখে মনে হলো না তিনি গতরাতে পুরোপুরি মাতাল ছিলেন। বরং তাকে একটু বেশি ফ্রেশ বলে মনে হলো আমার কাছে। বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। আমি অবশ্য আশঙ্কা করেছিলাম ইমতিয়াজের জামিন হয়ে যেতে পারে। সে যে রাজনীতি করে সেটা আমি জানি, সেই প্রভাব খাটিয়ে জামিন করার চেষ্টা করতেই পারে। কিন্তু ইমতিয়াজের হয়ে যে উকিল জামিনের আবেদন করেছিল তাকে দেখেই হায়দার ভাই আমাকে নিচু স্বরে বলেছিলেন, এই সব পাঁচানি কেসের উকিল কি জীবনে কখনো খুনের মামলার জামিনের জন্য কোর্টে দাঁড়াইছে? তার ঠোঁটের বাঁকা হাসি দেখে বুঝেছিলাম আসামি পক্ষের উকিল সম্পর্কে তিনি মোটেও ভালো ধারণা পোষণ করেন না। তার চেয়ে বড় কথা, আসামির জামিন না হবার ব্যাপারে তিনি প্রায় নিশ্চিত ছিলেন। শেষ পর্যন্ত তাই হলো, আদালত তার জামিন আবেদন প্রত্যাখ্যান করে জেল হাজতে পাঠিয়ে দেন।
কোর্ট থেকে বের হয়ে হায়দার ভাই আর আমি সোজা ঢুকে পড়লাম রাস্তার ওপারে প্রসিদ্ধ দিল্লি মুসলিম নামের একটি রেস্তোরাঁয়। দুপুরের খাবার ওখানেই খেয়ে নিলাম। মামলাটার পরবর্তী কার্যক্রম কিভাবে এগিয়ে নিয়ে যাব সেটা নিয়েও অল্প বিস্তর আলাপ করলাম। হায়দার ভাই বললেন মিলির স্বামী মিনহাজকে খবর দেওয়া দরকার, আমি যেন আজ বিকেলের পর ওর সাথে দেখা করি। বিকেলের দিকে ব্যাংক ছুটি হবার একটু আগে আমি মিনহাজের সাথে দেখা করি ওর অফিসে। আমার কাছ থেকে খবরটা শুনতে পেয়ে মিনহাজের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে শুরু করলো। বিব্রত হয়ে আমি কি করব বুঝতে পারলাম না। এক পর্যায়ে সে আমার হাত দুটো ধরে তার কৃতজ্ঞতা প্রকাশ করলো। আপনি আর আপনার ওই সিনিয়র অফিসারের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো ভাই। চোখ মুছতে মুছতে বলছিল সে। আপনাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এটা ঋণ হতে যাবে কেন মিনহাজ সাহেব? আমি বিনয় দেখিয়ে বললাম, এটা তো আমাদের দায়িত্ব। কয়েক মুহূর্ত নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত হয়ে পড়ল মিলির স্বামী। আচ্ছা, এখন মামলা শেষ হতে কতদিন লাগতে পারে? আমি একটু কাঁচুমাচু খেলাম। এদেশের আদালতের দীর্ঘসূত্রিতা বহু পুরনো একটি ঐতিহ্য। বছরের পর বছর পার হয়ে গেলেও মামলা শেষ হয় না। এইসব রূঢ় বাস্তবতা কাউকে স্বস্তি দেবে না। আর আমিও চাইছিলাম না এমন মুহূর্তে মিনহাজকে অপ্রিয় সত্যটা জানাতে। মনে হয় বছরখানেকে বেশি লাগবে না। সত্যি বলতে নিজের কাছে কথাটা অসাড় বলে মনে হলো। হালকা ভাঁজ পড়ল মিনহাজের কপালে। তাই নাকি? ঢোক গিলে বলল সে। আমি তো শুনেছি বছরের পর বছর পার হয়ে যায়, অনেক সময় লাগে। সেটা দেওয়ানি মামলা মোকদ্দমায়। ফৌজদারি মামলায় একটু দ্রুতই শেষ হয়। আবারও প্রবোধ দেবার চেষ্টা করলাম। দেওয়ানি ফৌজদারি মানে? সাধারণ জনগণের মতো মিনহাজ ওটা জানতেন না। জীবনে যে ব্যক্তি আদালতে পা রাখেনি, যার পরিবারের কেউ মামলা মোকদ্দমায় জড়িত ছিল না, তার পক্ষে এইসব আইনি প্রভেদ বোঝা সম্ভব নয়। জমিজমা সম্পত্তি নিয়ে যে মামলা হয় সেটা দেওয়ানি, মিনহাজকে বললাম। আর খুন, রাহাজানি, চুরি ডাকাতি এইগুলো হলো ফৌজদারি। ইচ্ছে করেই ধর্ষণের কথাটা উল্লেখ করলাম না। ও, মাথা নেড়ে সাই দিল সে। তারপর অন্য প্রসঙ্গে চলে গেল। খেয়াল রাখবেন ওই হারামদাদা যেন ফাঁসি না হয়। আমি দ্বিতীয়বারের মতো অবাক হয়েছিলাম মিনহাজের কাছ থেকে এমন কথা শুনে। আমি চাই সুরে বাচ্চাটা জেলে পচে মরুক, আস্তে আস্তে ধীরে ধীরে। আমি তার মনোভাবটা বুঝতে পেরে চুপ থাকলাম। সারাটা জীবন জেলে কাটাক, জীবনে যেন জেলের বাইরে পা না রাখতে পারে। মরে যাবার পর ওর লাশ জেলের বাইরে নেওয়া হবে, তার আগে নয়। এই সময় নম্র ভদ্র মিনহাজের চেহারাটা কেমন উন্মাদগ্রস্ত বলে মনে হলো আমার কাছে। তবে সেটা একেবারেই অল্প সময়ের জন্য। পরক্ষণেই নিজেকে ফিরে পেল যেন। এখন মিলির কবরের সামনে গিয়ে আর কাঁদব না। ওকে বলবো ওর খুনি ধরা পড়েছে, ওর শাস্তি হবে। আমি জানি মিনহাজ প্রায় প্রতিদিন ওর স্ত্রীর কবরের সামনে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসে। এরকম ভালোবাসা, এমন প্রেম আমি গল্প উপন্যাসও পড়িনি। সত্যি বলতে মিনহাজের প্রতি আমার যে পক্ষপাতিত্ব, তার অনেকগুলো কারণের মধ্যে এটাও অন্যতম। মিনহাজের ওখান থেকে থানায় ফিরে এসে আমি রামজিয়াকে ফোন করলাম, কিন্তু ও তখন বাসায় ছিল না। কাজের লোক জানালো ওদের আপা বাইরে গেছে, সন্ধ্যার দিকে ফিরবে। তবে সন্ধ্যায় আর আমাকে ফোন করতে হলো না, রামজিয়া নিজেই ফোন করল। ইমতিয়াজকে গতকাল অ্যারেস্ট করেছি আমরা। তাই? খুবই অবাক হলো, সেই সঙ্গে অবশ্যই আনন্দিত। মাই গড, কিভাবে ধরলেন ওকে? কোথায় পেলেন? স্টেডিয়াম থেকে ধরেছি, খেলা দেখছিল। স্টেডিয়াম থেকে? বলেন কি? একেবারে ডিটেকটিভ উপন্যাসের মতো ঘটনা। বেশ গর্বের সাথেই বললাম। ওয়াও! তার বিস্ময় যেন শেষ হয় না। প্লিজ একটু ডিটেইল বলেন না, আমার খুব শুনতে ইচ্ছে করছে। আমি বিপাকে পড়ে গেলাম। টেলিফোনে পুরোটা বলতে গেলে অনেক সময় লাগবে। তখনকার দিনে খুব কম লোকেই টেলিফোনে এত সময় নিয়ে কথা বলতো। তাছাড়া থানায় বসে এটা করা প্রায় অসম্ভব। জরুরি দরকার ছাড়া একটা ফোন দীর্ঘক্ষণ আটকে রাখার কোনো চিন্তাও করা যায় না। প্রচুর লোকজন আমার আশেপাশে, তাদের কানে ঠিকই যাবে আমি কাউকে গল্প বলছি। মানে লম্বা কাহিনী। ভাগ্য ভালো সে বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তাহলে এক কাজ করুন, কাল বিকেলে নিউ মার্কেটে চলে আসুন, বুক পয়েন্টের সামনে। কফি খেতে খেতে শোনা যাবে। রামজিয়ার এমন প্রস্তাবে রাজি না হয়ে উপায় ছিল না। আমরা দুজনে নিউ মার্কেটের ভেতরে একটি খাবারের দোকানে গিয়ে বসলাম পরদিন বিকেলে। 2 কাপ কফি খেতে খেতে পুরো ঘটনাটা তাকে বলতে বাধ্যই হলাম।
আমার গল্প বলার ভঙ্গি নাকি কাহিনীটার জন্য মন্ত্রমুগ্ধ হয়ে গেল সে। ওয়াও, আনবিলিভেবল! আমার কথা বলার মাঝে বেশ কয়েকবার এই কথাটা উচ্চারণ করল। বুঝতে পারলাম সচ্ছল পরিবারে বড় হয়েছে, আর্থিক অনিশ্চয়তা কী জিনিস সে জানে না। তার জীবনটা একেবারে নিস্তরঙ্গ কেটেছে। খুব কমই উত্থান পতন দেখেছে সে। মিশেছে আরও কম মানুষের সাথে, আর যাদের সাথে মিশেছে তাদের বেশিরভাগই তার সমগোত্রীয়, তাই খুব সহজেই বিস্মিত হয়ে যায়। আমাদের মতো তার কিছু কিছু অনুভূতি এখনো ভোঁতা হয়ে যায়নি। আমার বিশ্বাসই হচ্ছে না। সব শোনার পর আবারও নিজের বিস্ময় প্রকাশ করল সে। আগে ভাবতাম বিদেশি গোয়েন্দারা অসাধারণ হয়, আমাদের দেশেও যে এমন কেউ আছে সেটা বিশ্বাসই করতাম না। মাই গড, ইউ আর এ জিনিয়াস! রামজিয়া শেহরিনের মতো আপ টু ডেট সুন্দরী মেয়ের কাছ থেকে প্রশংসা পেতে কে না চাইবে, কিন্তু আমি ভীষণ বিব্রত বোধ করলাম সব কৃতিত্ব একা আমাকে দিয়ে দিচ্ছে বলে। আসলে কেসটা তদন্ত করছে এস এম হায়দার, উনি আমার সিনিয়র, বললাম তাকে। খুবই অসাধারণ মানুষ, এরকুল পৈরোর মতো। আগাথা ক্রিস্টির পৈরোর কিছু গল্প বেশ ভালো লেগেছিল, তাই হয়তো তুলনাটা দিয়েছিলাম। কিন্তু ছবি দেখে সাসপেক্ট খুঁজে বের করেছেন তো আপনি, নিষ্পাপ চাহানি দিয়ে বলল রামজিয়া। হ্যাঁ, সেটা ঠিক। হায়দার ভাইয়ের সহকারী হিসেবে একটু কন্ট্রিবিউট করতে পেরেছি বলতে পারেন, এর বেশি কিছু নয়। আপনি যে ছবি দেখে ইমতিয়াজকে সাসপেক্ট হিসেবে ধরে নিলেন, এটা কিন্তু আমার কাছে ইউনিক আইডিয়া বলে মনে হয়েছে। একদম গল্পের মতো। বিনয়ী আর বিব্রত হাসি দেওয়া ছাড়া আমি আর কিছুই করতে পারলাম না। শেষ পর্যন্ত আপনার সন্দেহই ঠিক বলে প্রমাণিত হলো। দ্যাটস গ্রেট। আবারও বিব্রত হাসি দিয়ে আশেপাশে তাকালাম। নিউ মার্কেটের ভেতরে লোকজনের আসা যাওয়া করার সময় আমাদের দিকে আর চোখে তাকাচ্ছে। এটা দেখে আমার খুব ভালো লাগলো। আপনি যদি দেখেন কোনো সুন্দরীর সাথে বসে আড্ডা দিচ্ছেন আর লোকজন আপনার দিকে ঈর্ষার চোখে তাকাচ্ছে, তখন ভালো না লেগে উপায় নেই। আমি হলপ করে বলতে পারি, কোনো সুন্দরী তরুণীর সাথে নির্জন কোনো সৈকতে কিংবা জনবিরল স্থানে বসে গল্প করার চেয়ে নিউ মার্কেটের মতো জনাকীর্ণ স্থানে বসে কফি খাওয়াটা অনেক বেশি উপভোগ্য। চারপাশের ঈর্ষণীয় চোখের চেয়ে সুখের বস্তু আর কি হতে পারে। আমরা অনেকক্ষণ ধরে গল্প করেছিলাম সেদিন। নানান কথার ভিড়ে যে নিজের কথা বলেছিলাম সেটা বেশ মনে আছে। রামজিয়া জানিয়েছিল ওদের আদি নিবাস কলকাতা। 47-এর পর বাবা মা সহ পরিবারের বেশিরভাগ সদস্য চলে আসে ঢাকায়। তার জন্ম অবশ্যই এখানে। এক কাকা এখনও কলকাতায় রয়ে গেছেন, তিনি ওখানকার হাইকোর্টের একজন জাস্টিস। তার বাবা বেশ কিছুদিন করাচিতে এক আমেরিকান ফার্মে চাকরি করার পর নিজের লেদার ব্যবসা শুরু করেন। তাদের বেশিরভাগ আত্মীয় স্বজনই কলকাতায় আছে। দুই ভাই বোনের ছোট্ট সংসার তাদের। রামজিয়ার আগ্রহে আমিও আমার কথা বলছিলাম। জন্মের সময় মা মারা গেল, বাবা আর বিয়ে করলেন না। মানুষ হলাম মামা মামির কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার আশা ছিল, কিন্তু বাবা মারা গেলেন বলে ডিগ্রি পাশ করে ঢুকে পড়ি পুলিশ বাহিনীতে। আমার কথা, একাকী শৈশব আর জীবনযুদ্ধের গল্প শুনে সমব্যথী হয়ে উঠেছিল সে। এভাবে আলাপ চলতে চলতে সন্ধ্যা হয়ে এলে বাড়ি ফেরার প্রস্তুতি নেই। নিউ মার্কেট থেকে বের হবার আগে বুক পয়েন্ট থেকে 3-4টা বই কিনে নিল রামজিয়া। অবাক করে দিয়ে তার প্রিয় বান্ধবীর খুনিকে ধরার পুরস্কার হিসেবে একটি বই গিফট করে দিল আমাকে। কি মনে করে যেন বলে ফেললাম, বইতে কিছু লিখে দিন। আমার দিকে বিস্ময়ে ভরা দৃষ্টি নিয়ে চেয়ে রইল সে। কি লিখব? কিছু একটা। আপনি যে বইটা আমাকে উপহার দিয়েছেন তার একটা প্রমাণ থাকতে হবে না? হালকা চালে বললাম আমি। প্রমাণ? তার বিস্ময় তখনও কাটেনি। ঠিক তা নয়, আসলে বই উপহার দিলে কিছু একটা লিখে দিতে হয়, বুঝলেন? কিন্তু রামজিয়ার চেহারা দেখে মনে হলো না সে কিছু বুঝতে পেরেছে। তারপরও দ্বিধা ভরে বইটা হাতে নিয়ে একটু ভেবে গেল। অবশেষে কলম বের করে লিখে দিল সবকিছু। লেখা শেষ করে বইটা যখন আমার দিকে বাড়িয়ে দিচ্ছিল, তখন তার চেহারায় চোখে মুখে অদ্ভুত এক লজ্জার আবেশ ভর করেছিল। বইটা হাতে নিয়ে আমি সঙ্গে সঙ্গে খুলে দেখলাম না। কি লিখেছি দেখলেন না যে? অবাক হলো আমার এমন অদ্ভুত আচরণে। এখন না, বাসায় গিয়ে দেখব। কেন? এমনি। আমার একথা শুনে হেসে ফেলল সে। সেটাই ভালো, লেখাটা পড়ে হয়তো আপনার হাসি পাবে। আমি আসলে গুছিয়ে কিছু লিখতে পারি না। একটু থেমে আবার বলল, প্লিজ, আপনি কিন্তু হাসবেন না। হাত তুলে তাকে অভয় দিলাম, একদম হাসব না বলেই হেসে ফেললাম। রামজিও হেসে ফেলল আমার সঙ্গে সঙ্গে।
তার মোহনীয় হাসির মাদকতাপূর্ণ শব্দ এখনো আমার কানে বাজে। দৃশ্যটা যেন আমার স্মৃতির দেয়ালে চমৎকার ফ্রেমে বন্দী হয়ে আছে আজও। রামজিয়া হাসছে, ঠিক 2 যুগ আগের মতো করেই। তার হাসি যেন একটুও বদলায়নি। আমার স্মৃতির সাথে হুবহু মিলে গেল সেই হাসি। এখনো সেই গিফটের কথা মনে আছে তোমার? আমিও বোকার মতো হেসে যাচ্ছি, মাথা নেড়ে সায় দিলাম। গিফট দেবার মতো খুব বেশি মানুষ তো তখন আমার ছিল না। এখন বুঝি অনেক আছে? অস্বীকার করলে অন্যায় করা হবে। অন্তত যারা আমাকে গিফটগুলো দেয় তাদের প্রতি ভীষণ অন্যায় করা হবে। নিশ্চয়ই ফিমেল ফ্যান, মুখ টিপে হেসে বলল সে। মেল ফিমেল দু তরফ থেকেই পাই। কার কাছ থেকে পেতে বেশি ভালো লাগে? হা হা করে হেসে ফেললাম। এটা নির্ভর করে সময়ের উপর। বুঝলাম না। 2 যুগ আগের হলে কোনো তরুণীর কাছ থেকে পেলেই বেশি ভালো লাগতো। আর এখন? কাঁধ তুললাম আমি। এখন কে দিল কি দিল সেসব নিয়ে আর মাথা ঘামাই না, উপহার পেলেই খুশি হই। ডিপ্লোম্যাসি করার দরকার নেই, বুঝলে? কপট অভিমান করে বলল যেন। মেয়েদের কাছ থেকে পেলে তোমার ভালোই লাগে, বিশেষ করে অল্প বয়সী মেয়েদের কাছ থেকে। আমি আবারও জোরে হেসে ফেললাম। তবে দুঃখের কথা কি জানো? তোমার ওই বইটা আমার কাছে নেই, হারিয়ে ফেলেছি। রামজিয়া কাঁধ তুলল। এতদিন আগের কথা, হারাতেই পারো। এ সময় দেয়াল ঘড়িতে চোখ গেলে আঁতকে উঠলাম আমি। সন্ধ্যা 7টা বাজে। আজ উঠি, খেয়ালই ছিল না কয়টা বাজে। এবার আর রামজিয়া কিছু বলল না। আমাকে উঠে দাঁড়াতে দেখে সেও উঠে দাঁড়ালো। যোগাযোগ রেখো, আবার উধাও হয়ে যেও না। বুঝতে পারলাম না তার কথাটা ইঙ্গিতপূর্ণ কিনা। উধাও হওয়ার উপায় নেই, আবারও আসবো। পাণ্ডুলিপিটার ব্যাপারে তোমার মতামত জানতে হবে না? কেসটা যদি রিওপেন করা সম্ভব হয় তখনও তো তোমার হেল্প লাগবে। তাহলে দরকার ফুরিয়ে গেলে আর যোগাযোগ রাখবে না? আমি তার চোখের দিকে চেয়ে রইলাম কয়েক মুহূর্ত। 2 যুগ আগে হলে এভাবে তার চোখের দিকে সরাসরি চেয়ে থাকতে সংকোচ হতো, কিন্তু এমন একটা বয়সে এসে পৌঁছেছি, এরকম সংকোচ আর হয় না আজকাল। বয়স হয়েছে, পালানোর ক্ষমতা ইচ্ছে কোনোটাই নেই। আড্ডা দেবার মতো সময় যদি তোমার থাকে তাহলে অবশ্যই আসব। হেসে ফেলল রামজিয়া শেহরিন। ওটা আমার হাতে যথেষ্ট পরিমাণেই আছে। ইউ নো, আই হ্যাভ নো ফ্যামিলি অ্যাট অল। মাথা নেড়ে সায় দিলাম। ঠিক আছে, ভালো থেকো। আর পাণ্ডুলিপিটা একটু দ্রুত পড়ে মতামত দিও। প্রকাশক খুব চাপ দিচ্ছে, সামনেই বইমেলা। ও, বিস্মিত হলো সে। ফেব্রুয়ারি তো চলেই এলো। এই বইটা কি তখন বের করার প্ল্যান করছো? যদি সময় মতো শেষ করতে পারি তাহলে মেলাতেই বের হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব দ্রুত শেষ করতে। একটু থেমে আবার বলল সে, এই নাও আমার কার্ড। আমার দিকে বাড়িয়ে দেওয়া তার কার্ডটা হাতে তুলে নিলাম। এটা করতে গিয়ে তার আঙুলের সাথে আমার আঙুলের আলতো স্পর্শ হলো। সত্যি বলতে আমি এক ধরনের শিহরণ বোধ করলাম, একেবারে অল্প বয়সীদের মতো। কার্ডটা তড়িঘড়ি পকেটে ভরে নিলাম। আমি কার্ড ব্যবহার করি না, তাই দিতে পারছি না। ইটস ওকে, হেসে বলল সে। তুমি তোমার ফোন নম্বরটা দিয়ে যাও, দরকার পড়লে আমি তোমাকে কল করব। আমি আমার ফোন নম্বরটা রামজিয়াকে দিয়ে তাদের বাড়ি থেকে ফুরফুরে মেজাজে বের হয়ে এলাম। রিক্সা না নিয়ে দীর্ঘ পথ হাঁটলাম অনেক দিন পর। আমার দুপাশে পথঘাটগুলো বেশ বদলে গেছে। সেগুলো 2 যুগ আগের শুনশান আর নিরিবিলি নেই। প্রচুর মানুষের আনাগোনা। রাস্তার পাশে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে। বাড়ি যাবার নাম নেই। ধানমন্ডিতে এখন আর মুক্ত বাতাস নিতে নিতে হাঁটা যায় না। লোকজনের ভিড় ঠেলে কায়দা করে হাঁটতে হয়। এভাবে হাঁটতে আমার ভালো লাগে না, তাই অনেকটা পথ হেঁটে যাওয়ার পর রিক্সা নিয়ে নিলাম। নিজের ঘরে ফিরে অনেকক্ষণ বসে রইলাম ড্রয়িং রুমের সোফায়। হঠাৎ করে ল্যাপটপটা চালু করে
পাণ্ডুলিপির ফাইলটা ওপেন করে লেখাগুলোতে চোখ বোলাতে লাগলাম। কতগুলো স্মৃতি মনে করতে বেগ পাচ্ছি, অথচ মাত্র কদিন আগে ওগুলো আমি ঠিকই লিখে রেখেছিলাম। ব্যাপারটা যেন এমন, দীর্ঘদিন মাথার ভেতর থেকে স্মৃতিগুলো বের করে লিখে রাখার পর আমি ভারমুক্ত হয়ে গেছি। এখন আর সেগুলোকে মাথায় নিয়ে ঘোরার কোনো মানে নেই। আমার স্মৃতিভাণ্ডার যেভাবে হুমকির মুখে পড়ে যাচ্ছে, তাতে করে একটা ভয় জেঁকে বসল। সম্ভবত 2-3 বছর পর অনেক স্মৃতি পুরোপুরি মুছে যাবে, বিশেষ করে সুখের স্মৃতিগুলো। কেন জানি ওগুলো আমার কাছে প্রায়শই ঝাপসা হয়ে যায়, গুলিয়ে যায়। দুঃখের স্মৃতিগুলো নিখুঁত পেইন্টিংয়ের মতো সমস্ত ডিটেইল নিয়ে উদ্ভাসিত হলেও সুখের স্মৃতিগুলো ঝাপসা ছবির মতোই অস্পষ্ট। আমি মাত্র কদিন আগে লেখা আমার পাণ্ডুলিপিটার চোখ বুলিয়ে সংক্ষিপ্ত সময়ের সুখকর স্মৃতিগুলো পুনরায় মাথায় ঢুকিয়ে নেবার চেষ্টা করলাম। আর সেই সংক্ষিপ্ত সুখকর স্মৃতিগুলো অবধারিতভাবেই রামজিয়া শেহরিনকে ঘিরে। ইমতিয়াজকে জেলে ভরার পর এক ধরনের তৃপ্তিতে কেটে গেল বেশ কয়েকটা দিন। হায়দার ভাই অবশ্য তখনও কেসের আলামত, মোটিভ, সাক্ষী সাবুত নিয়ে কাজ করে যাচ্ছিলেন, আর আমি অনেকটা অবসর পেয়ে বই পড়ায় ডুব দিলাম। রামজিয়ার দেয়া বইটা সারা রাত পড়ে শেষ করতে না পেরে পরদিন থানায় নিয়ে গেলাম। কাজের চাপ কম থাকায় নিজের ডেস্কে বসে আয়েশ করে চায়ে চুমুক দিতে দিতে বাকিটা পড়তে শুরু করলাম। হায়দার ভাই তখনও থানায় আসেনি, সম্ভবত অন্য একটা কাজে ব্যস্ত ছিলেন, কিংবা গতরাতে আবারও মদ খেয়ে বাড়িতে গেছেন। সারা রাত বউয়ের সাথে ঝগড়া করে দেরি করে ঘুমিয়েছেন। সকাল 11টার আগে আসবেন বলে মনে হয় না। বেশ কিছুক্ষণ পড়ার পর টয়লেটে যাবার দরকার হলে আমি টেবিলের উপর বইটা রেখে চলে গেলাম। সত্যি বলতে, বই পড়তে গিয়ে অনেক সময় জোর করে প্রস্রাব আটকে রাখাটা আমার বদ অভ্যাসে পরিণত হয়েছিল। একটা অধ্যায় কিংবা সিকোয়েন্সের মাঝপথে বই রেখে টয়লেটে যেতে ইচ্ছে করতো না। পুরোটা শেষ করে তবেই উঠতাম। ততক্ষণে হয়তো আমার ব্লাডার পরিপূর্ণ হয়ে রীতিমতো চাপ দিতে শুরু করে দিত। টয়লেট থেকে ফিরে এসে দেখি হায়দার ভাই আমার টেবিলের সামনে বসে রামজিয়ার দেয়া বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছেন। আমাকে দেখেই তিনি ভুরু নাচিয়ে এমন একটা ভঙ্গি করলেন, বুঝতে পারলাম পরবর্তী সংলাপগুলো কিরকম হতে পারে। একজন সত্যিকারের ডিটেকটিভকে। বইয়ের শুরুতে রামজিয়ার লেখা কথাগুলো আবৃত্তি করলেন এস এম হায়দার। আমি টের পেলাম দুকান গরম হয়ে গেছে। বইটা উপুড় করে টেবিলের উপর রেখে আমার দিকে মাস্টারের মতো দৃষ্টি নিয়ে চেয়ে রইলেন তিনি, যেন বড়দের কোনো বই লুকিয়ে লুকিয়ে পড়তে গিয়ে ক্লাস টিচারের হাতে ধরা পড়ে গেছি। ঘটনা কি? আমি বোকার মতো হেসে ফেললাম। এই হাসিতে কাজ হবে না। মেয়েটাকে? মেয়ে? আমি সর্বোচ্চ অভিনয় করার চেষ্টা করলাম। নাম তো লেখা নেই, মেয়ে পেলেন কোত্থেকে? কোনো ছেলেও তো হতে পারে, পারে না? মুস্কি হাসলেন হায়দার ভাই। শোনো, আমি লেখা দেখেই বুঝতে পারি কোনটা ছেলে আর কোনটা মেয়ের হাতের লেখা। দ্বিতীয়ত, তুমি যত ভালো মানুষই হও না কেন, কোনো ছেলেকে রোমাঞ্চকর ঘটনা শুনিয়ে শিহরিত করবে সেটা আমি বিশ্বাস করি না। আর তৃতীয়ত, তোমার চেহারা যে চোর চোর আর লাজুক মার্কা ভাব ফুটে উঠেছে, সেটা তুমি নিজে দেখলেও বুঝতে পারতে তুমি ধরা খেয়ে গেছো। আশ্চর্য, এখানে ধরা খাওয়ার কি আছে? কথাটা বলেই আমি নিজের চেয়ারে বসে পড়লাম। একজন একটা বই গিফট করেছে, এই তো। সেই একজনটা কে? এই বড় ভাইকে তার নাম ধাম একটু পেশ করো তো। ওই যে, কথাটা বলতে গিয়ে টের পেলাম কেমন লজ্জা লজ্জা করছে। ওই মেয়েটা। সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইলেন হায়দার ভাই। কোন মেয়েটা? আরে ওই যে মিলির বান্ধবী। আমি দেখতে পেলাম হায়দার ভাইয়ের ভ্রু আস্তে আস্তে কপালে উঠে যাচ্ছে, আমার দিকে কেমন স্থির দৃষ্টিতে চেয়ে আছেন। বাপরে! অবশেষে বললেন তিনি, 2-1 বার দেখা করেই পটিয়ে ফেলেছ? কি যে বলেন না, এখানে পটানোর কি আছে? আজব। আমি কিন্তু অন্যরকম গন্ধ পাচ্ছি, প্রতিবাদ করে উঠলাম আমি। ওর বান্ধবীর খুনিকে আমরা ধরতে পেরেছি, সেজন্য খুশি হয়ে আমাকে বইটা গিফট করেছে। এর মধ্যে অন্য কোনো গন্ধ খুঁজে লাভ নেই।
তাহলে আমার গিফট কই? আমি কি ছাগলের 3 নম্বর বাচ্চা? কৃত্রিম আক্ষেপে মাথা দোলালেন এবার। আমি হেসে ফেললাম। ঠিক আছে, এরপর দেখা হলে ওকে বলবো আপনাকে একটা বই গিফট করে দিতে। ভ্রু কপালে তুললেন। আজকাল কি রেগুলার দেখা টাকা হচ্ছে নাকি? যার পর নয় বিব্রত হলাম আমি। নিউ মার্কেটের সামনে দেখা হয়ে গেলে ইমতিয়াজকে ধরার কথা তখন বললাম। তারপর আমাকে নিউ মার্কেটে নিয়ে কফি খাওয়ালো, এই বইটা দিল। আবার কফিও খাওয়ালো। হায়দার ভাই যে সহজে বিষয়টা ছাড়বে না বুঝতে পারলাম। আপনি মনে হয় সকাল সকাল ওসব খেয়ে এসেছেন, নইলে এইসব হাবিজাবি চিন্তা আপনার মাথায় আসে কি করে? ব্রাদার, আমি হাবিজাবি খেয়ে উল্টাপাল্টা কথা বলি আর না বলি, তাতে কিছু আসে যায় না। ঘটনা যা ঘটার তা অলরেডি ঘটতে শুরু করেছে। কি ঘটতে শুরু করেছে? আশ্চর্য। লাভ স্টোরি ব্রাদার, লাভ স্টোরি। কথাটা শুনে আমি যার পর নাই বিব্রত হলাম, লজ্জায় কুকড়ে গেলাম যেন। আপনার কি মাথা খারাপ হয়েছে? কি সব বলছেন? তিল থেকে তাল বানাচ্ছেন। একটা ছেলে আর একটা মেয়ে বসে দুটো কথা বললেই কি হয়ে গেল? আশ্চর্য। আপনিও দেখি সবার মতোই ভাবেন। কপট রাগ দেখালাম আমি। হায়দার ভাই কিছু না বলে মিটিমিটি হাসতে লাগলেন। ওর সাথে আমার যাই? আমি সামান্য পুলিশ, আরও। কথাটা বলে দম নিলাম। শোনেন, মেয়েটা খুব ভালো, সবার সাথেই ভালো ব্যবহার করে, কোনো গরিমা নেই। ওরা যে এত ধনী সেটা বোঝাই যায় না ওর আচরণে। এটাকে আপনি কিস্সা বানালে তো হবে না বিগ ব্রাদার। আহা, আমি তো কিস্সা বানাচ্ছি না, শুধু একটি গন্ধ পাচ্ছি। গন্ধ খুঁজে লাভ নেই, জীবনটা সিনেমা নয়, বুঝলেন? হা হা করে হেসে ফেললেন এস এম হায়দার। শোনো, আমি জানি তোমার সাথে ওর আকাশ পাতাল ব্যবধান, কিন্তু তাই বলে প্রেমে পড়তে দোষ কি? হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন ওই মেয়ে আমার প্রেমে পড়েছে? আপনার আসলে মাথা খারাপ হয়ে গেছে। আমার না, তোমার মাথা খারাপ হয়েছে। তুমি ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ ব্রাদার। আমি থ বনে গেলাম কয়েক মুহূর্তের জন্য। আমার চেহারায় নিশ্চয়ই ভড়কে যাবার অভিব্যক্তি ছিল। কি যে বলেন না। আমি কথাটা শেষ করতে পারলাম না। প্রেমে পড়াটা তো অন্যায় কিছু না, আর হিসেব করে কখনো প্রেমও হয় না। এসব কথা জবাবে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। শোনো, তোমার এখন যা বয়স, তাতে এরকম একটা জম্পেশ প্রেম হলে কিন্তু মন্দ হয় না। কথাটা বলে তিনি চোখ টিপ দিলেন। বুড়ো হয়ে যাওয়ার পর স্মৃতি রোমন্থন করতে পারবা। আহা, এককালে এক আপ টু ডেট সুকরির সাথে ছুটিয়ে প্রেম করেছিলাম। কি যে বলেন না, মাথা খারাপ হয়ে গেছে আপনার। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর কথা বলছেন। আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। ছোট ভাই বলে বলছি না, তুমি ছেলেটা কিন্তু দেখতে শুনতে বেশ, আচার ব্যবহারও ভালো, মার্জিত। শুধু সমস্যা ওই স্ট্যাটাস নিয়ে। একটু থেমে আবার বললেন তিনি, আমার মনে হয় বিয়ের কথা বাদ দিয়ে শুধু প্রেম করা যেতে পারে। কি বলো? হাত নেড়ে বাতিল করে দিলাম তার এমন প্রস্তাবকে। আমি কিছুই করছি না। ওকে? কিছু করছো না মানে কি? অবাক হবার ভঙ্গি করলেন। অলরেডি তো করে বসে আছো। কি? প্রেমে পড়ার কথা বলছি। আমি প্রেমে পড়েছি? হুম। তারপর নাটকীয় ভঙ্গিতে বলতে শুরু করলেন, আমি দিব্যযোগে দেখতেছি ওই আপ টু ডেট সুকরিটার প্রেমে তুমি হাবুডুবু খাইতেছ, দিবারাত্রি তাহার কথাই ভাবিতেছ। ভাবিতে ভাবিতে তোমার সমস্ত কিছু শিকাই উঠিয়া যাইতেছে। সিগারেট ভাবিয়া কলম মুখে ঢুকাইয়া দিতেছ, আর সিগারেট দিয়া জিডি লিখতে যাইয়া কাছু মুচু খাইতেছ। লজ্জায় আমার কান গরম হয়ে গেল। থানার চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আমাদের কথা শুনে হাসছে কিনা। ঘরের এক কোণে দুজন কনস্টেবলকে দেখলাম মুখ টিপে হাসছে। আমাদের দিকে চেয়ে আছে তারা। প্লিজ ভাই, এসব বন্ধ করেন, ওরা সবাই শুনে ফেলছে। ইজ্জত সম্মান তো পাংচার করে দিলেন। আরে ব্রাদার, যা প্যার কিয়া তো ডর না কিয়া। আমাকে লজ্জার সাগরে ডুবিয়ে দিয়ে তিনি রীতিমতো হেরে গলায় মুঘলে আজম শুরু করে দিলেন। ভাই আপনার পায়ে পড়ি প্লিজ। আমার প্রবল আকুতিতে হায়দার ভাই তার ভরাট আর বেসুরো গলার লাগাম টেনে ধরলেন, আর হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। হঠাৎ করে রামজিয়ার সঙ্গে দেখা করার
আরেকটি উপলক্ষ পেয়ে গেছিলাম ওর দেয়া গ্রাহাম গ্রিনের বইটা চোখে পড়ার পর। কষ্ট করে হলেও ইংরেজি বইটা পড়ে শেষ করেছিলাম, কিন্তু ফেরত দিতে ভুলে গেছিলাম। তার সাথে দেখা করা, কথা বলা আর একটু সময় কাটানোর আশায় ওদের বাড়িতে গিয়ে দেখি প্রচুর লোকজনের আনাগোনা। এর আগে যে দুবার গেছি পুরো বাড়িটা শুনশান দেখেছি, ফলে একটু ভড়কে গেলাম। আমাকে দেখে দারোয়ান অবাক না হলেও বাড়ির ভেতরে থাকা কয়েকজন লোক নিশ্চয় অবাক হয়েছিল আমার পরনে পুলিশের ইউনিফর্ম দেখে। বাড়িতে পুলিশের উপস্থিতি কেই বা কামনা করে। অযাচিত মেহমানের মতো মেইন গেটের ভেতরে দাঁড়িয়ে রইলাম আমি। রামজিয়াকে দেখতে পেলাম না। দারোয়ান যদিও বলল ভেতরে চলে যেতে, কিন্তু আমার পা দুটো বিশাল বারান্দার সামনে গেঁথে রইল। কাকে চাই? উদ্বিগ্ন চোখে মাঝবয়সী এক লোক আমার দিকে এগিয়ে এলেন। জি, রামজিয়ার কাছে এসেছিলাম, কোনো মতে বলতে পেরেছিলাম আমি। উদ্বিগ্ন মুখটা আরও বেশি উদ্বিগ্ন হয়ে উঠল আমার কথা শুনে। সেই সাথে যোগ হলো বিস্ময়। কি দরকারে? আমি বোকার মতো বইটা বাড়িয়ে দিলাম ভদ্রলোকের দিকে। এই যে, এটা দিতে এসেছি। ভদ্রলোকের চেহারাটা দেখার মতো হয়েছিল। পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইংরেজি নভেল ফেরত দিতে এসেছে তাদের বাড়ির একমাত্র মেয়ের কাছে। ব্যাপারটা হজম করতে যেন বেগ পাচ্ছিলেন ভদ্রলোক। এমন সময় রামজিয়া এসে পড়ল সেখানে। আরে, আপনি? স্মিত হেসে পরিচয় করিয়ে দিল ভদ্রলোকের সাথে। সম্পর্কে তার কাকা হয়। আমি যে মিলির কেসটা নিয়ে তদন্ত করছি সেটা জানিয়ে দিল। ও আচ্ছা। ভদ্রলোক আর কিছু না বলে বাড়ির ভেতরে চলে গেলেন, কিন্তু তার চোখে মুখে বিস্ময় একটুও কমল না। আপনি কি আমাকে ফোন করেছিলেন? রামজিয়ার এ কথায় মাথা দোলালাম। না, মানে এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম বইটা দিয়ে যাই। ও, বইটা হাতে নিয়ে হেসে বলল। তার মধ্যে লাজুক একটি অভিব্যক্তি দেখতে পাচ্ছিলাম তখন। মানে আজ তো বাড়িতে একটা প্রোগ্রাম আছে, অনেক লোকজন। হ্যাঁ, আমিও বুঝতে পারছিলাম এরকম কিছু হবে। ভেতরে আসুন, এক কাপ চা। আমি ভালো করে জানতাম এটা নিতান্তই সৌজন্যতার খাতিরে বলা। না না, কোনো দরকার নেই, আমার কাজ আছে, আর আপনার বাড়িতে আজ প্রোগ্রাম হচ্ছে, আরেকদিন এসে চা খেয়ে যাব। নিঃশব্দে হাসল সে। তাহলে আরেকদিন আসবেন কিন্তু। আচ্ছা। কথাটা বলেই আমি তাদের বাড়ি থেকে বের হয়ে গেলাম। বাড়ির পরিবেশ দেখে কেমন একটা খটকা লাগছিল। গেটের বাইরে দাঁড়িয়ে আবার ফিরে তাকালাম। কারোর জন্মদিন? কৌতূহল চেপে রাখতে না পেরে দারোয়ানকে জিজ্ঞেস করে বসলাম। আপারে ছেলে পক্ষ দেখতে আইব, হাসি মুখে জানালো সে। ছেলে বিলাত ফেরত, বিরাট বড় লোক। কথাটা শোনামাত্র আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কেমন হাহাকার করে উঠল বোঝাতে পারবো না। রামজিয়া শেহরিনের বিয়ে হয়ে গেলে আমার কি? আমার কেন এমন হচ্ছে? এ প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেলাম না। সচেতন আমি ঘুণাক্ষরেও রামজিয়া শেহরিনের সঙ্গে সম্পর্ক তৈরির স্বপ্ন দেখি না। আমাদের দুজনের মধ্যে এমন কিছু হয়ও নি। আর দুজনের যোজন যোজন দূরত্বের কথা আমার ভালো করেই জানা ছিল। রামজিয়ার সহজ স্বাভাবিক আচরণ হয়তো আমাকে লোভী করে তুলেছিল, হয়তো আমার অবচেতন মন সমস্ত যুক্তিবুদ্ধির বাইরে গিয়ে ভাবতে শুরু করে দিয়েছিল। মাথা থেকে চিন্তাটা ঝেড়ে ফেলে একটা সিগারেট ধরিয়ে হন হন করে হাঁটতে শুরু করলাম। একটা ঘড়ির মধ্যে হাঁটতে হাঁটতে কখন যে নিজের বাড়ির কাছে পৌঁছে গেছিলাম টেরই পাইনি। পরবর্তী 2-3 দিন আমি মনমরা হয়েছিলাম। ব্যাপারটা হায়দার ভাইয়ের চোখ এড়ায়নি। তিনি বেশ কয়েকবার জানতে চেয়েছিলেন এর কারণ কি। আমি প্রতিবারই এড়িয়ে গেছি, মিথ্যা বলেছি। বাবা মার কথা খুব মনে পড়ছে, এরকম বিশ্বাসযোগ্য একটি মিথ্যে হায়দার ভাইকে সন্তুষ্ট করতে পেরেছিল। তিনি হয়তো ভেবেছেন অকালে পিতামাতা হারানো একটি ছেলে মাঝে মধ্যে বাবা মায়ের কথা মনে করে মনমরা হয়ে থাকবে, এটা খুবই স্বাভাবিক। 5 দিন পর বলা নেই ক নেই
হুট করে থানায় এসে হাজির হলো রামজিয়া। আমার কলিগদের ভুরু কপালে উঠে গেল, বাঁকা চোখেও তাকালো কেউ কেউ। ভাগ্য ভালো বেল বটম আর শার্ট পরে আসেনি, তখনকার বাঙালি মেয়েদের মতোই কামিজ আর চুড়িদার পরেছে। এই তো এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার বইটা ফেরত দিয়ে যাই, ওই দিন আসলে খেয়াল ছিল না। আমি বোকার মতো হাসতে লাগলাম কেবল। তাকে যে বসতে দেব সে খেয়াল নেই। বারবার আশেপাশে থাকা আমার কলিগদের দিকে চোখ চলে যাচ্ছিল, তাদের সবার দৃষ্টি আটকে আছে রামজিয়া শেহরিনের দিকে। আমি কিন্তু কাল আপনাকে ফোন করেছিলাম, কেউ একজন বলল আপনি বাইরে আছেন। কখন? একটু তোতলালাম আমি। এই তো বিকেল 5টার দিকে। গতকাল বিকেল 4টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি থানায় ছিলাম, সুতরাং বুঝতে অসুবিধা হলো না আমার ঈর্ষাকাতর কলিগদের কেউ এটা করেছে। বাঙালির ঈর্ষার চেয়ে ভয়ানক অসুখ কমই আছে। শুধুমাত্র ঋণী একটি নারী কণ্ঠই তাদেরকে যেরকম ঈর্ষায় আক্রান্ত করেছে, তাতে করে আজকে সামনাসামনি দেখার পর কি হবে কে জানে। রামজিয়া তার প্রবল ব্যক্তিত্ব আর তার চেয়েও তীব্র সৌন্দর্য নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমি এই থানার সামান্য একজন এএসআই, আড়ালে আবডালে লোকজন যাদেরকে ঠোলা বলে গালি দেয়। তো আমার মনের একটা অংশ বলছিল সম্ভবত নিজের বিয়ের পাকা খবরটা দেবার জন্য থানায় চলে এসেছে, বই ফেরত দেবার ব্যাপারটা অছিলা মাত্র। ঠিক যেমনটি আমি বই ফেরত দেবার ছলে তার সঙ্গে দেখা করতে গেছিলাম। মানুষ তো নিজেকে দিয়েই বিচার করে, তাই না? সম্বিত ফিরে পেতেই দেখি স্টাইলিশ ভ্যানিটি ব্যাগের জিপার খুলছে সে। আমি তাকে তখনও বসতে বলিনি, মূর্তিমান এক বোকা হয়ে দাঁড়িয়েছিলাম। এই নিন আপনার বই। বাঙালি জীবনের রমণী বাড়িয়ে দিল আমার দিকে, কিন্তু আমার দৃষ্টি অগ্রাহ্য সত্যিকারের রমণীতে। বইটা হাতে নিয়ে বুঝতে পারলাম অভদ্রের মতো তাকে বসতে না বলে আমিও দাঁড়িয়ে আছি। বসুন, বললাম তাকে। আমার মনে হয় আপনারা ভীষণ ব্যস্ত আছেন, তাছাড়া এখানে বসাটা ঠিক হবে না। আশ্চর্য, এটা বলছেন কেন? আমি মৃদু প্রতিবাদ করলাম। সত্যি বলতে আমি এর আগে কখনো থানায় ঢুকিনি, এই প্রথম। কথাটা বলে সে কি বোঝালো বুঝতে পারলাম না। আজ আসি, পরে কথা হবে। এ কথার জবাবে আমি শুধু মাপা হাসি দিতে পেরেছিলাম, যেন মৌনতায় সম্মতির লক্ষণ। দ্বিতীয়বার তাকে বসার জন্য আর অনুরোধ করিনি, যদিও এটাই করাই আমার উচিত ছিল। আসলে আমি চাইছিলাম সে তাড়াতাড়ি চলে যাক। তার বাড়ির ড্রয়িং রুমে বসে আড্ডা দেওয়া কিংবা নিউ মার্কেটের কফি শপে বসে কফি খেতে খেতে বেশ লাগে, কিন্তু থানার ভেতরে ঈর্ষাকাতর কলিগদের মাঝে তাকে নিয়ে প্রচণ্ড অস্বস্তি বোধ করছিলাম। আত্মঘাতী বাঙালি পড়েছেন? বোকার মতোই বলে ফেললাম আমি। ওটাও নীরজচন্দ্র চৌধুরীর লেখা। এই বইটা সিকুয়েল নাকি? আমার হাতে থাকা বাঙালি জীবনের রমণীর দিকেই ইঙ্গিত করল সে। ঠিক তা নয়, তবে এরকম 3টি সাবজেক্ট নিয়ে তার 3টি বই আছে। আরেকটা কি? আত্মঘাতী রবীন্দ্রনাথ। ওয়াও! শব্দটা সে এমনভাবে উচ্চারণ করল যেন রবীন্দ্রনাথ সত্যি সত্যি আত্মঘাতী হলেও সে খবর আজ দীর্ঘদিন পর নতুন করে আবিষ্কৃত হয়েছে, কিংবা রবীন্দ্রনাথের আত্মঘাতী হওয়াটা খুবই মজার কোনো ঘটনা। আমি বুঝতে পারলাম থানার মধ্যে বই নিয়ে কথা বলাটা ঠিক হয়নি। আপনার কাছে আছে? আগ্রহ ভরে জানতে চাইল সে। মাথা নেড়ে সায় দিলাম। তাহলে আমাকে ওটা দিয়েন, পড়ব। আচ্ছা, মুচকি হেসে বললাম তাকে। তারপর ভদ্রতার খাতিরে থানার মেইন গেট পর্যন্ত পৌঁছে দেবার জন্য বের হয়ে গেলাম। কথা দিলাম 2-1 দিনের মধ্যেই তাকে আত্মঘাতী দিয়ে আসব। তার বাসার সামনে দিয়ে প্রায় আমাকে যেতে হয়, সুতরাং যাবার পথে বইটা দিয়ে যাওয়া আমার জন্য কোনো সমস্যাই হবে না। এমন মিথ্যে অজুহাত দাঁড় করিয়ে আরেকবার তার সান্নিধ্য পাবার সুযোগটা পাকাপোক্ত করে ফেললাম। কি মিয়া, একেবারে থানায় চলে এসেছিল নাকি? রামজিয়া চলে যাবার পর হায়দার ভাই থানায় এসেই আমার টেবিলের উপর ঝুঁকে চোখে মুখে যতটা সম্ভব ইঙ্গিতপূর্ণ অভিব্যক্তি হেনে এ কথা বললেন। আপনিও দেখি ওদের মতোই করছেন, বললাম আমি। ওদের আর দোষ কি বলো,
চোখের সামনে এরকম একজনকে দেখলে ঘাড় ঘুরিয়ে তো দেখবেই। আমার তো মনে হচ্ছে এক একজন ঈর্ষায় মরে যাচ্ছে। কথাটা না বলে পারলাম না। অবাক হয়ে আবিষ্কার করলাম এই ব্যাপারটা, মানে কলিগদের ঈর্ষার বিষয়টি আমি খুব উপভোগ করছি। ঈর্ষা খারাপ হতে পারে, কিন্তু ঈর্ষার শিকার হওয়াটা নেহায়েত মন্দ নয়, সম্ভবত কখনো কখনো সবচাইতে উপভোগ্য জিনিস। জানেন, ও আমাকে ফোন করেছিল কাল বিকেলে। কেউ একজন ফোন ধরে বলে দিয়েছে আমি থানায় নেই, অথচ সারাটা বিকেল আমি এখানে। অনুযোগে সুরে বললাম। ঠোঁট উল্টে মাথা নেড়ে সায় দিলেন হায়দার ভাই। খুব খারাপ, ভীষণ অন্যায়। তার কথার ভঙ্গি আমাকে হতাশ করল। আপনি তো দেখি মজা নিচ্ছেন। ব্রাদার, রমণীত জীবনে ঢুকে পড়েছে, এখন এসব বই পড়ে কি লাভ? আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমার হাতে বাঙালি জীবনের রমণী প্রকটভাবেই উন্মুক্ত। বইটা টেবিলের ড্রয়ারে রেখে দিলাম। আশ্চর্য, আপনি এসব কি বলছেন? আমি হায়দার ভাইয়ের ঠাট্টায় যার পর নাই বিব্রত। নীরদবাবু একখান বই লিখেছে বটে, বই পড়লেই জীবনের রমণীর আগমন ঘটে যায়। আমি মাথা দুলিয়ে গেলাম, কিছু বললাম না। ভাই, আমাকে এমন একখান বই দাও যেটা পড়লে তোমার ভাবির সাথে আর ঝগড়াঝাটি হবে না, আমার প্রেমে মশগুল হয়ে যাবে সে। আমি বাঁকা হাসি দিয়ে বললাম, এর জন্য কষ্ট করে শত শত পৃষ্ঠার বই পড়ার দরকার কি? আমার দুটো উপদেশ শোনেন, কাজ হয়ে যাবে। আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন তিনি। প্রথম উপদেশ, মদ খাওয়া ছেড়ে দেন। হাত নেড়ে বাতিল করে দিলেন হায়দার ভাই। দ্বিতীয় উপদেশ, মাথাটা একটু ঠান্ডা রাখেন, সেক্ষেত্রে নিদ্রাকুসুম তেল ব্যবহার করতে পারেন, দরকার হলে আমি কয়েকটা বোতল সাপ্লাই দেব। হা হা করে হেসে উঠলেন হায়দার ভাই। প্রেমে পড়ে দেখি কথাও শিখে গেছো। আশ্চর্য, প্রতিবাদ করে উঠলাম আমি। মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? ওই মেয়ের সাথে আমার টুকটাক কথাবার্তা হয়, দু একটা বই বিনিময় হয়েছে, এই যা। একটু থেমে আবার বললাম, আমার মতো সামান্য ঠোলার সাথে ওই মেয়ে? আমি তো 2 বোতল মদ খেয়েও এমন আজগুবি চিন্তা করতে পারবো না। আপনার মাথায় এসব ঢুকে কি করে? মুস্কি হাসলেন হায়দার ভাই। ব্রাদার, যুক্তি তর্ক দিয়ে কোনো কালেই প্রেম হয়নি, হবেও না। আমি যেটা বলতে চাইছি সেটা শোনো। ওই মেয়ের কথা আমি জোর দিয়ে বলতে পারবো না, তবে আমি আমার ছোট্ট ভাইটার কথা বলতে পারি। সে প্রেমে পড়েছে। ওই আপ টু ডেট সুকরির প্রেমে হাবুডুবু খাচ্ছে সে, ভেতরে ভেতরে গোপনে গোপনে। ধুর, বলেই উঠে চলে গেলাম। কই যাও? পেছন থেকে আমাকে ডাকলেন তিনি। বাথরুমে। ঘাড় ঘুরিয়ে কথাটা বলেই থানার নোংরা বাথরুমের দিকে পা বাড়ালাম। আগেই বলেছি, ইমতিয়াজকে ধরে জেলে ভরার পর বেশ কয়েকটা দিন দারুণ কেটেছে আমার। থানা থেকে রামজিয়া চলে যাওয়ার পর 2 দিনের বেশি অপেক্ষা করতে পারিনি। আত্মঘাতী রবীন্দ্রনাথ নিয়ে ছুটে গেলাম ধানমন্ডিতে। আমাকে দেখে বিস্ময় ভরা চোখে চেয়ে রইল সে, তবে সেটা কয়েক মুহূর্তের জন্য। আপনাকে দেখে তো চেনাই যাচ্ছে না। ড্রয়িং রুমে ঢুকে আমাকে দেখেই বলে উঠল। আমি কেবল মুচকি হাসলাম, কিছু বললাম না। এই প্রথম পুলিশের ইউনিফর্ম ছেড়ে সাধারণ পোশাকে দেখা করলাম। সঙ্গত কারণেই আমাকে দেখে সে অবাক হয়েছে। অবশ্য আপনাকে ইউনিফর্ম ছাড়াই বেশি ভালো দেখায়। কিছু মনে করবেন না, আপনাদের পুলিশের ইউনিফর্মটা আমার কাছে একদম ভালো লাগে না। আমি একথায়ও হেসে ফেললাম। তখন পুলিশের ইউনিফর্ম ছিল পুরোপুরি খাকি রঙের, প্যান্ট শার্ট দুটোই। সরকার যে পোশাক দেবে সেটাই তো পরতে হবে, এখানে কোনো চয়েস নেই। তা তো ঠিক, একমত পোষণ করে বলল সে। মিলির কেসটা, ওটার খবর কি? খবর ভালো, ইমতিয়াজ জেলে আছে, খুব শীঘ্রই বিচার শুরু হয়ে যাবে। মাথা নেড়ে সায় দিল সে, তবে মুখে কিছু বলল না। আমি আত্মঘাতী রবীন্দ্রনাথ বাড়িয়ে দিলাম তার দিকে। থ্যাঙ্কস। বইটা হাতে নিয়ে মিষ্টি করে হেসে বলল রামজিয়া। নীরজ চৌধুরীর ভাষা খুবই কঠিন, আমার তো মাঝে মধ্যে মাথা ধরে যায়, তবে নো ডাউট উনি খুব ভালো লেখেন। ওনার সাবজেক্টগুলো দারুণ। ওনার ভাষা যে কঠিন সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা যারা বাংলা বই পড়ি
তারাও হিমশিম খায়। থ্যাঙ্কস ওয়ান্স এগেইন, হেসে বলল সে। আবার থ্যাঙ্কস কেন? বাংলা বই পড়ার অভ্যাস করানোর জন্য। তাহলে তো আমাকেও আপনার ধন্যবাদ দিতে হয় ইংরেজি বই ধরিয়ে দেবার জন্য। হি হি করে হেসে উঠল সে। আমি ধরিয়ে দিয়েছি? ওই যে বই ধার দিয়েছেন, ওটার কথাই বলছি আর কি। আবার হেসে ফেলল সে। গান শুনবেন? হঠাৎ করেই বলে উঠল। আমার কাকা লন্ডন থেকে কিছু লং প্লে নিয়ে এসেছে, একদম নতুন। ঠিক আছে, আমি বললাম। লন্ডনের কথা শুনেই মনে পড়ে গেল বিলাত ফেরত পাত্রের কথা। আমার খুব জানতে ইচ্ছে করছিল তার বিয়ের কি খবর, সেটা জিজ্ঞেস করি, কিন্তু সংকোচের কারণে বলতে পারিনি। ক্যাট স্টিভেনটা শোনায়, আমার ফেভারিট। লং প্লেতে একটা রেকর্ড চাপাতে চাপাতে বলল সে। ওর মর্নিং হ্যাজ ব্রোকেন গানটা আমার যে কি ভালো লাগে। গায়কের গায়কি খুবই সুন্দর, হালকা তালে বেজে চলল গানটা। ওয়েট, আমি একটু আসছি বলেই পাশের ঘরে চলে গেল। দরজার কাছে গিয়ে আবার ঘুরে তাকালো আমার দিকে। চা না কফি? চা। প্রসন্নভাবে হেসে মাথা নেড়ে চলে গেল রামজিয়া। আমি একা একা ড্রয়িং রুমে বসে মিস্টার স্টিভেনের সুরেলা কণ্ঠের গান শুনে গেলাম। লং প্লেতে ইংরেজি গান শোনা সেটাই আমার প্রথম অভিজ্ঞতা। বলা বাহুল্য, আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। গানের কথা পুরোপুরি বুঝতে না পারলেও সুরটা দারুণ মোহিত করেছিল আমাকে। পরবর্তীকালে আমি নিজের জন্য লং প্লে কিনে বাংলা ইংরেজি গান শোনা শুরু করেছিলাম। এই অভ্যেসটা এখনও আমার রয়ে গেছে। কিছুক্ষণ পর আবার ড্রয়িং রুমে ফিরে এলো সে। তার পরপরই কাজের লোক নিয়ে এলো চা বিস্কুট চানাচুর। ওই দিন যে আপনি এলেন তখন তো চা খাওয়াতে পারিনি, বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, নিজ থেকেই বলল সে। আমার জানতে চাওয়া উচিত ছিল কিসের অনুষ্ঠান, কিন্তু কিছুই বলতে পারলাম না। সহজ একটা সুযোগ হাতছাড়া হতে যাচ্ছিল প্রায়। আমি সাধারণত এই সব লাইক করি না, কিন্তু কি করব বলেন, বাড়ির সব মুরব্বী একজোট হয়ে গেল। কি লাইক করেন না? চায়ের কাপটা হাতে নিয়ে জিজ্ঞেস করলাম। মুস্কি হাসি দেখা গেল তার ঠোঁটে। সেও তার কাপটা তুলে নিল। মেয়ে দেখা ছেলে দেখা এই সব। ছেলে পক্ষ এসেছিল আপনাকে দেখতে? মাথা নেড়ে সায় দিল। তারপর কথা বলা থেকে বিরত থাকার জন্যই যেন চায়ে চুমুক দিতে শুরু করলো। আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? আমার ভেতর থেকে সমস্ত জড়তা দূর হয়ে গেল এবার। নিজের কৌতূহল আর দমানোর চেষ্টা করলাম না। চায়ে চুমুক দিয়ে মাথা দুলিয়ে জবাব দিল, না, ছেলে আর তার ফ্যামিলি দেখতে এসেছিল, এই তো, আর কিছু না। কেন, আপনার ছেলে পছন্দ হয়নি? আমি একটু হালকা চালেই বললাম কথাটা। মুখ টিপে হেসে ফেলল সে। না। কেন? এমনি, কি বলবো, জাস্ট পছন্দ হয়নি। বিলাত ফেরত ছেলে, পছন্দ না হওয়ার তো কারণ দেখছি না। আমার কথা শুনে ভুরু কুঁচকে ফেলল রামজিয়া, আর আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম একটা বেফাঁস কথা বলে ফেলেছি। মনে মনে প্রমাদ গুনলাম। আপনি কিভাবে জানলেন? স্ট্রেঞ্জ। আপনি না বললেন? একটা চালাকি করার চেষ্টা করলাম, জানি ব্যর্থ প্রচেষ্টা। আমি বলেছি? কথাটা বলেই স্মরণ করার চেষ্টা করলো। নিচের ঠোঁট কামড়ে ধরল সে। আমি নিশ্চিত আমার মিথ্যেটা ধরতে পেরেছে, তবে মুখে কিছু বলল না। ছেলে পছন্দ না হওয়ার কারণ কি? আমি প্রসঙ্গটা পাল্টাতে চাইলাম। আমি আমার বাবা কাকাকে আগেই বলেছিলাম, কথা বলে ভালো না লাগলে কোনোভাবেই রাজি হব না। একটু থেমে আবার বলল, এটা আমার কাকার আইডিয়া ছিল, বুঝলেন? কোনটা? বুঝতে না পেরে বললাম, এই যে বিয়ের সম্বন্ধটা। ও, ওই ছেলে বলে তার নাকি অনেক টাকা, তার বাবারও মাশাল্লাহ কম নয়, চাকরি বাকরি করার কোনো দরকার সে দেখছে না। কথাটা শেষ করে হেসে ফেলল। এডুকেটেড ছেলেরা এসব কথা কিভাবে বলে বুঝি না। আমি অবশ্য কথাটা শুনে খুব একটা অবাক হইনি। ওই সময়ে মেয়েদের চাকরি করাটাই বরং বিরল ব্যাপার ছিল। বিয়ের পর কোনো মেয়ে চাকরি করতে চাইলে খুব কম স্বামী সেটা করতে দিত। বেচারা, পুরোপুরি ব্যাড লাক।
আপনার মনোভাব বুঝতে পারিনি। আমি হেসে বললাম, সত্যি কথা বলতে কি জানেন, ছেলে যদি সব দিক দিয়ে ঠিকও থাকতো, আমি এ বিয়েতে রাজি হতাম না। এই কথা শুনে তার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইলাম আমি। কেন? আমি আসলে সেটেল ম্যারেজ খুবই ডিসলাইক করি। 70-এর দশকে এ কথাটা তার মতো আপ টু ডেট মেয়ের পক্ষে বলাই সম্ভব ছিল। সাধারণ বাঙালি পরিবারের মেয়ের পক্ষে এমন কথা মনে এলেও মুখে আনা সম্ভব ছিল না। অন্তত আমার চেনা জানা পরিসরে এমনটিই দেখেছি। তাহলে প্রেম করে বিয়ে করেন? কথাটা কণ্ঠনালীতে এসে আটকে গেল। এই সামান্য পরিচয় আর সখ্যতার মধ্যে এমন কথা বলা উচিত হবে না ভেবে চুপ থাকলাম। তখনই খেয়াল করলাম লং প্লেটা আর বাজছে না। সম্ভবত যে গানটা শুনছিলাম সেটা শেষের দিকের কোনো গান ছিল। লং প্লে ঘুরছে কিন্তু গান হচ্ছে না, তার বদলে যে হালকা নয়েজ হচ্ছে, অনেকটা মুড়ি ভাজার শব্দের মতো, সেটা যেন নীরবতাকে আরও প্রকট করে তুলল। আমিও সেটেল ম্যারেজ পছন্দ করি না, সেই নীরবতা ভাঙার জন্য বোকার মতো বলে ফেললাম কথাটা। রামজি আমার দিকে চেয়ে রইল কয়েক মুহূর্ত। দ্যাটস গুড, অবশেষে বলল সে। প্রেম করেন? তার কাছ থেকে আচমকা এমন প্রশ্ন শুনে আমি রীতিমতো ভ্যাবাচেকা খেয়ে গেলাম। না না, কথা বলতে গিয়ে কেমন যেন লজ্জা করলো আমার। কি বলবো ভেবে পেলাম না, বিব্রত হয়ে হেসে ফেললাম। না মানে কথাটা আর শেষ করতে পারলাম না। বলতে না চাইলে থাক। খেয়াল করলাম রামজিয়া খুবই স্বাভাবিকভাবে কথা বলছে, কিন্তু আমি পুরোপুরি এলোমেলো হয়ে গেছি। বলার মতো কিছু নেই আসলে। কাউকে ভালো লাগেনি কখনো? এ প্রশ্নে একেবারে ওলটপালট হয়ে গেলাম আমি। তখনও জানতাম কিভাবে সত্যিকারের অভিব্যক্তি লুকিয়ে রাখতে হয়। সম্ভবত রামজিয়াও বুঝতে পেরেছিল আমার অবস্থা। খুবই অস্বস্তি বোধ করতে শুরু করলাম আমি। তার দিকে তাকাতেও হিমশিম খেলাম। এমন সময় একেবারে আনাড়ির মতন আর বোকার মতো একটা কাজ করে বসলাম। হুট করেই উঠে দাঁড়ালাম। আজ আসি, একটা জরুরি কাজ আছে। রামজিয়াও হাসি মুখে উঠে দাঁড়ালো। ওকে, বইয়ের জন্য থ্যাঙ্কস। শুনছিলেন মোহাম্মদ নাজিমুদ্দিন রচিত মার্ডার মিস্ট্রি কেউ কেউ কথা রাখে। আজকের মতো বইটির পাঠ এখানেই শেষ হলো। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।